মেহতা থেকে শুরু করেছিলাম। তোমাদের অবশ্য মনে থাকার কথা আমাদের এখান থেকে স্যার। হ্যাঁ এখানে ইলাস্ট্রেশন তোমরা পরে ডিসাইড করি। কোনো কনফিউশন থাকলে আমরা পারবা। অফলাইন যে অনলাইনে নেয় আর কি। বা শর্টেজ হয়ে এক্স যদি বলে দিয়ে ভি বাই জেড ভি ডিভাইড বা যেহেতু আমরা যদি রেজিস্ট্যান্স কে একদম কম হয় রিঅ্যাক্ট্যান্স তুলনায় তাহলে আমরা এক্স বলতে পারি। এখান থেকে একটা ব্যাপার একদম ক্লিয়ার, সেটা কি বলতো, সেটা হচ্ছে যে এখানে ক্লিয়ার করছি এক সেকেন্ড এখান থেকে তো সুবিধা হবে। তো আলটিমেটলি তোমার এক্স বেড়ে যাওয়ার মানে কি? এক্স বেড়ে যাওয়ার অর্থই হচ্ছে আইটা কমে যাওয়া, তাই না? এই যে পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স আমরা বলছি, এটা আসলে কি? রিঅ্যাক্ট্যান্সই বটে, তবে এটা পার্সেন্ট আকারে প্রকাশ করা আর কি। টোটাল রিঅ্যাক্ট্যান্স যার সাথে কেভিএ বা ভোল্টেজের একটা রিলেশন থাকবে, যেটা আমরা গত ক্লাসে দেখেছি, তাই না? এই শারিয়ার এরকম তো দেখেছি। তো আজকেও আমরা মূলত এই আজকে আমরা যেটা দেখতে যাচ্ছি যে কেভিএ বা অ্যাপারেন্ট পাওয়ারের সাথে পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স একটা সম্ভাবনা আছে কিনা। তবে তার আগে আবার এক্স এর কথা বলি। ওই যে এক্স বেড়ে যাওয়া মানে রিঅ্যাক্ট্যান্স বেড়ে যাওয়া, তাহলে কারেন্ট কমে যায়। যেহেতু সিভিয়ার একটা ফল্ট হতে যাচ্ছে, যদি হয়ে থাকে হিউজ কারেন্ট ফ্লো করতে পারে। এই কারেন্টটাকে যদি আমরা কমায় ফেলতে পারি, তাহলে ব্রেকারের যে অতন্দ্র প্রহরী পাহারা দিবে ট্রান্সমিশন লাইনগুলো, তার উপর কিন্তু প্রেশারটা কমে যাবে, তাই না? কারণ তাকে এখন বেশি কারেন্ট হ্যান্ডেল করতে হবে না। এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্সটা। এখন আমাদের দেখতে হবে, যদি আমরা জানি যে ট্রান্সমিশন লাইনটা শুধু যে এই ট্রান্সফরমার দিয়ে তৈরি ব্যাপারটা তা না, সেখানে কিন্তু মাল্টিপল জেনারেটর ইউনিট গুলো থাকতে পারে। আমরা জানি যে ন্যাশনাল গ্রিড আমাদের দেশের রেসপেক্টে যদি আমরা চিন্তা করি, বিভিন্ন জায়গায় কিন্তু জেনারেটর গুলো কানেক্ট হতে পারে। ইভেন এসএলও তারাও পাওয়ার প্রডিউস করতে যাচ্ছে, তারাও কিন্তু ফাইনালি নিজেরা ইউজ করে বাকিটা কিন্তু বিক্রি করবে। একইভাবে অন্যান্য কোম্পানিগুলো ওভাবে কিন্তু চিন্তা করছে যে আমরা যতটুকু লাগে আমরা ততটুকু ইউজ করে বাকিটা বিক্রি করে দেবো, তাই না শারিয়া? এবং এটা যেই প্রসেসের অধীনে করে, এটাকে আমরা বলি পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের একটা অর্ডিন্যান্স অলরেডি লেখা আছে। ওরা ওই অধীনে যে চুক্তি হবে, সেই চুক্তি অনুসারে তারা মূলত সার্ভ করবে। আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে আসলে বিভিন্ন জায়গায় কিন্তু পাওয়ার ফেড হতে পারে। সো এই যে ফল্টকে কিভাবে লোকালাইজ করা, যে জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স, যেটা
আমাদের সিভিয়ারিটিকে কমিয়ে দেবে। এখন প্রশ্ন হচ্ছে যেহেতু ট্রান্সমিশন লাইনে বিভিন্ন পয়েন্টে জেনারেটর গুলো থাকবে, এক নাম্বার দুই হচ্ছে যে আবার ট্রান্সফরমারও কিন্তু থাকবে, যেখানে জেনারেটর সেখানে কিন্তু ট্রান্সফরমার, ইনডাইরেক্টলি বলতে হলে সাবস্টেশন, তাই না? কারণ জেনারেটর সবগুলোই কিন্তু ওই তোমার 132 প্রডিউস করে না, ম্যাক্সিমাম আমরা দেখি 10.6, 11, 12, তাই না, কেভি, 12,000 কেভি এরকম জেনারেট করে। তারা যে যেভাবে যেসব দেশ থেকে কিনে থাকে তাদের রেঞ্জ অনুসারে বা অর্ডার অনুসারে তারা দেয়। হ্যাঁ, মেইনলি 11,000-এর কাছাকাছি হয়, তাই না শারিয়া? 11 থেকে 15 স্যার জেনারেটিং ভোল্টেজ। হ্যাঁ, কোথাও কোথাও 10.6 আমরা দেখেছি, তবে মনে হয় 11 থেকে 15 গুলো হচ্ছে ওয়াইডলি ইউজ করা যায়। এরপরে অবশ্যই তোমাকে সাবস্টেশন ইউজ করতে হবে, কারণ স্টেপ আপ করে তারপরে তুমি ন্যাশনাল গ্রিডে দিবে। আর ন্যাশনাল গ্রিডের শর্তে হচ্ছে প্যারালাল অপারেশনের যে 4টা শর্ত এটাকে তোমাকে মেইনটেইন করেই দিতে হবে। তো আলটিমেটলি বিভিন্ন জায়গায় কিন্তু তোমার কেভি রেটিং, যে কথাটা বলতে চাচ্ছি, ভিএ রেটিংটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম, তাই না? সো আমাদের প্রশ্ন হচ্ছে এই পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্সের উপর অ্যাপারেন্ট পাওয়ারের কোনো প্রভাব আছে কিনা। সেখানে আমরা গত ক্লাসে দেখেছি যে 1000 কেভিএ সূত্রটা হচ্ছে পার্সেন্ট রিঅ্যাক্ট্যান্স হবে বেস কেভি এট এ বেস কেভিএ, যে বেস আছে সেই পার্সেন্ট রিঅ্যাক্ট্যান্সটা এটাকে যদি কনভার্ট করতে বেস কেভিএ, তার ভ্যালু রেটেড কেভিএ, টোটাল রেটেড কেভিএ কত হতে পারে ইনটু পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স এট রেটেড কেভিএ। তাহলে আমরা রেটেড কেভিতে কত হবে এটা রেশিওর সাথে যদি আমরা তুলনা করি তাহলে আমাদের পার্সেন্টেজ বেজের ক্ষেত্রে বের হয়ে যাবে। এখন এই প্রপোর্শন অনুসারে যদি বলতে চাই যে 1000 kVA transformer with 5 reactors will have the reactance of 10% of the trace. So kV rating বেড়ে গেলে এটা পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্সও অনুরূপ হারে বেড়ে যাবে, সেম হারে, তাই না? ওই যে সূত্র কিন্তু সেটাই বলে। হ্যাঁ, ধরো এটা ডাবল এক্স, তার মানে পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্সটা কি হয়ে যাবে। চলো আমরা ছোট্ট একটা উদাহরণ দিয়ে সেটাই বোঝার চেষ্টা করি যে কথাটা ঠিক কিনা নাকি এর ব্যত্যয় কিছু আছে। এবার আসা যাক, এখানে যেটা বলেছে, the fact that the value of base KVA does not affect the short circuit current needs illustration. আচ্ছা, এই উদাহরণে যে শর্ট সার্কিট কারেন্ট, মানে মেইন কথা হচ্ছে আসলে বেস কেভিএ শর্ট সার্কিট কারেন্টের উপর কি প্রভাবিত করে না। আচ্ছা, আমরা একটা 3 ফেজ লাইন চিন্তা করি, হ্যাঁ, যেখানে লাইনটা 66,000 ভোল্টেজ অপারেট করে 66 কেভি এন্ড কানেক্টেড ফর 1000 কেভিএ ট্রান্সফরমার। এবং এই যে দেখছো, এটা একটা জেনারেটর আছে, সে সাপ্লাই দিচ্ছে, ধর ন্যাশনাল গ্রিডে বা কোনো সাবস্টেশন থেকে লোকালে সাপ্লাই দিচ্ছে এভাবে। অবশ্যই এখানে ট্রান্সফরমার থাকবে, তাই না? তো এই জেনারেটর হচ্ছে 2500 কেভি রেটিং আছে তার, এবং যে একটা স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করা হয়েছে, অবশ্যই বোঝাই যাচ্ছে যে জেনারেটরের জেনারেটিং ভোল্টেজ হচ্ছে 11,000 ভোল্টেজ, তাই না? এই যে 11 এই এন্ডে যেহেতু, এবং 66 কেভি আছে, তাহলে স্টেপ আপ ট্রান্সফরমার, যেখানে ট্রান্সফরমার কেভি হচ্ছে কত 1000 কেভি। দেখো এখানে কিন্তু পার্থক্যগুলো দেখেছো, এখানে হচ্ছে 10%, এখানে হচ্ছে 5% রিঅ্যাক্টর, আর এখানে হচ্ছে 2500 কেভি, এটা হচ্ছে 1000 কেভি। ওকে, স্টেশন বাজবে। The generator is of 10% reactor। আচ্ছা, এই কথাগুলো তো আমরা দেখলাম এই ফিগারে। Suppose a short circuit between 3 phase occurs। এবার আমরা ধরে নিলাম যে একটা যে এটা কিন্তু সিঙ্গেল ফেজ না, এই এটা কিন্তু একটা থ্রি ফেজ স্যার, সিঙ্গেল লাইন, মানে হ্যাঁ, ওয়ান লাইন ডায়াগ্রাম আর কি। সো ডোন্ট বি কনফিউজ। তো এখানে ধরলাম যে আমরা একটা ফল্ট হয়েছে, তাহলে এটা কোন ফল্টের কথা বলা হচ্ছে বলো তো? স্যার এই লাইনের ভিতর স্যার এটা সিমেট্রিক্যাল ফল্ট। হ্যাঁ, আমরা তো আলোচনাই করতেছি সিমেট্রিক্যাল ফল্ট নিয়ে, তাই না? অবভিয়াসলি এটা সিমেট্রিক্যাল ফল্ট। তো এই ধরনের একটা সিমেট্রিক্যাল ফল্ট হয়ে আছে। আচ্ছা, একটা হাই ভোল্টেজ টার্মিনাল, এবং ফল্টটা হয়েছে আমরা ধরে নিলাম এখানে ফল্টটা হয়েছে, কোথায়? এখানে, ঠিক আছে? হ্যাঁ, হাই ভোল্টেজ মানে 66 সাইডে, সেকেন্ডারি আমরা ওখানে ধরে দিলাম। আচ্ছা, it will be shown that whatever value of the base KVA we may choose, the value of short circuit current will remain same. আমাদের এই প্রুফটাই আসতো আর কি, আমরা যখন অফলাইনে পরীক্ষা দিতাম, যে proof that the value of KVA rating of different transformer and generator don't affect the short circuit current if a short symmetrical fault occur in three phase line। হ্যাঁ, এটা প্রমাণ করে যে নানাভাবে, বা KVA rating doesn't hamper the short circuit current, justify the statement। হ্যাঁ, এইভাবে একটা প্রশ্ন থাকতো আর কি, তখন আমাদেরকে থাকবে না, থাকতে পারে হয়তো, দেখো না। আচ্ছা, তাহলে এই ধরনের যদি একটা থাকে তাহলে এটাকে আমরা এভাবে ট্যাকল দেওয়ার চেষ্টা করবো, অ্যানসার দিব আর কি। অ্যানোটেট আর এটা মিলে তো কাপচাপ লেগে যাচ্ছে। তোমরা কি লেকচার বুঝো?
এরকম ম্যাথ একটা দিয়ে স্যার এক্সাম্পল দিব রে স্যার। আচ্ছা এটা পারে ফেসবুক থেকে দিয়ে একটা एग्जांपल দিতে না। আমার কথা হচ্ছে আমি তো বোর্ডে করাচ্ছি না, কিন্তু এখানে বুঝো কিনা অনেক স্যার তো বোর্ডে করান, হ্যাঁ রুমে বোর্ড লাগিয়ে হোয়াইট বোর্ড লাগিয়ে করান, আমি তো করাচ্ছি, তোমরা বুঝো কিনা আমি যেভাবে বই থেকে পড়াচ্ছি এভাবে বুঝতে পারো কিনা? জি স্যার, বোঝা যায়। হ্যাঁ, কারণ আলটিমেটলি আমি তোমাদের একটা অভ্যাস দেখেছি যে অনেকে ক্লাস নোট কিংবা বই খুব কম দেখে শীট থেকে পড়তে অভ্যস্ত। এই জন্য আমি আগে পড়া যখন ধরা খেয়েছি, মানে ছেলে পেলে দেখি বইয়ের নাম জানে না, এরপরে সিদ্ধান্ত হচ্ছে না বই থেকে পড়ায় দেবো, কারণ বই থেকে বলে বই খুলবে, আর বই যখন পরিচিত থাকে তখন পড়তে ভালো লাগে। হ্যাঁ, যে এটা তো আমি জানি, এটা তো বই থেকে পড়ানো, এই জন্যই মূলত বইয়ের সাথে পরিচিত করার জন্য বই থেকে পড়ায়। সমস্যা হলে বলে দেয় আর কি, এবং অনেক সময় আমি রিডিং পড়াই দিই যে দেখো এই কথার অর্থ এটা, যেটা গুরুত্বপূর্ণ আর কি। বাই দ্য ওয়ে, আবার প্যাভিলিয়নে ফিরে আসি। দেখো মানে কথাটা হচ্ছে যে আমাদের অ্যাপার পাওয়ারের রেটিং, হ্যাঁ, যে শর্ট সার্কিট থ্রি ফেজ শর্ট সার্কিট যদি হয়, হ্যাঁ, তাহলে তার ভ্যালু কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, তুমি ভাবতে পারো যে এখানে এখন 1000 কেভি আছে, এটা যদি 3000 হয় তো শর্ট সার্কিট 3 টাইমস হওয়ার কথা, বা কোন এক প্রপোর্শন অনুসারে হতে পারে কিনা। নো, ইট ডাজন্ট এফেক্ট। এটা আমরা প্রমাণ করতে যাচ্ছি আর কি। তো আমরা ছবিতে দেখালাম যে আমাদের ফলটা হয়েছে মূলত এই যে এখানে, এখানে হাই ভোল্টেজের একটা ফল্ট হয়েছে, ঠিক আছে। এবার আসা যাক, সাপোজ উই হ্যাভ চুজেন, এখন প্রথমে আমরা ধরে নিলাম যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা এই 2500 কেভি এর রেসপেক্ট হিসাব করব। আমরা জানি যে একাধিক অ্যাপারেন্ট পাওয়ার যখন থাকে আমরা যে কোনো একটাই কিন্তু বেছে নিতে পারি, তাই না? সো আমরা ধরে নিলাম যে আমরা 2500 কেভি এর রেসপেক্ট আমরা হিসাব করব। আচ্ছা, কমন হিসেবে নিয়ে নিলাম। অন দিস বেস ভ্যালু দ্য রিঅ্যাক্ট্যান্স অফ দ্য ভেরিয়াস এলিমেন্ট ইন দ্য সিস্টেম উইল বি, তাহলে বাকি ভ্যালুগুলা কি কেমন হবে, রিঅ্যাক্ট্যান্স কেমন, রিঅ্যাক্ট্যান্স অফ দ্য ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা জানি ওই যে পার ইউনিট ভ্যালুতে যেভাবে আমরা করেছি, তাই না, ওল্ড ভ্যালু, তাই না? হ্যাঁ, এখন যেহেতু আমরা তোমার লো ভোল্টেজ সাইড 11/11, তো ভোল্টেজটাকে আমরা এখানে নিয়ে আসছি না, তাই না? 2500 ডিভাইড বাই 1000 নিউ ডিভাইডেড বাই ভোল্ট, তাহলে এই 2500 কেভি, তাহলে কি 12.5%। তাহলে জেনারেটর রিঅ্যাক্ট্যান্স কত হবে? এখন জেনারেটর বাই ইটসেলফ সে তো নিজেই 2500, তাই না? নিউ যা ওল্ড তা, রাইট? জি স্যার। হ্যাঁ, আমরা প্রথমে এটা দেখলাম, প্রত্যেকটাকে আমরা 2500 এর সমতুল্য নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ, ওই রেসপেক্ট একই গ্রাউন্ডে এক প্ল্যাটফর্মে নিয়ে আসলাম আর কি। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে 2500 রেসপেক্টে এটা আসছে, বা পার ইউনিট হিসেবে করলে একই কথা কিন্তু শাহরিয়ার। জি স্যার। হ্যাঁ, কারণ আমরা তো লো ভোল্টেজ সাইডে করছি, তাহলে আলটিমেটলি এগুলো সব 11/11 হয়ে যাবে, তো 1 স্কয়ার মানে তো 1ই, তাই না? যে যেভাবেই করো পার ইউনিট অনুসারে করো, এইভাবে করো, তাহলে 12.5%, হ্যাঁ, এটা হচ্ছে 10%, তার টোটাল রিঅ্যাক্ট্যান্স 2500 কেভি তে কত হবে? 12.5 প্লাস 10 22.5 না? জি স্যার। আচ্ছা, এখন আমরা কি জানি বলতো, এই এটাকে কি বলে, দ্য ফুল লোড কারেন্ট। হ্যাঁ, ফুল লোড কারেন্ট স্যার। হ্যাঁ, আমরা এখন ফুল লোড যেহেতু 66 কেভি জানি, হ্যাঁ, তাহলে আমরা যদি পার ফেজ কারেন্ট বের করতে চাই, টোটাল কারেন্ট ফুল লোড কারেন্টটা যদি বের করতে চাই, আর প্রশ্ন স্যার ফুল লোড কারেন্টের কি দরকার? কারণ আমরা জানি যে এই আমাদের শর্ট সার্কিটের একটা সূত্র আছে, এরকম দুটো সূত্র আছে, একটা কেভি এর সাথে আর একটা হচ্ছে ফুল লোড কারেন্টের সাথে। তাহলে আমরা জানি যে আই, হ্যাঁ, ফুল লোড কারেন্ট আইএফ, আচ্ছা ফুল লোড লিখে দিই, এফ বলতে ফল্টও কিন্তু বোঝায়, এজন্য ফুল লোড এফএল লিখলাম, হ্যাঁ, ইনটু কি হয়, হ্যাঁ, এখানে পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্সের পরিমাণ আর উপর থাকে 100, তাই না? 100 দিতে পার্সেন্টেজ, এটা হচ্ছে। তাহলে এখানে কিন্তু আমার ফুল লোড কারেন্টটা লাগবে, পুরো সিস্টেম টোটাল, হ্যাঁ, পুরো লাইনে কত কারেন্ট ফুল যদি লোড কানেক্টেড থাকে কত কারেন্ট ফ্লো করতে পারে ম্যাক্সিমাম, তো সেটা আমরা বের করতেই পারি, তাই না? অ্যাপারেন্ট পাওয়ার, হ্যাঁ, আমরা যেহেতু জানি S = VI, ঠিক আছে, পার ফেজ বলতে √3 দিয়ে ভাগ করতে হবে, S = VI না, তাহলে I = হ্যাঁ S / V, পার ফেজ কিন্তু √3, তাহলে 21.85, তাহলে ফুল লোড কারেন্ট আমরা জানি সূত্র অনুসারে, তাহলে ফুল লোড ডিভাইড পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স বসায় দাও, তাহলে আমরা এখানে পার্সেন্টেজ রিঅ্যাক্ট্যান্স কত পেয়েছি? 12.5%। এখন হিসাব করলে কত পেলাম আমরা? 97.2 অ্যাম্পিয়ার। হ্যাঁ, এটা নোট রাখো। এবার আমরা ধরলাম যে না, এটাকে আমরা ডাবল করে দিলাম, কাকে? কেভিএটাকে। আমরা জানি যে আমরা চাইলে কিন্তু আরবিটারি কোনো ভ্যালু ধরতে পারি, ম্যাক্সিমাম ভ্যালু ধরতে পারি, যে কোনো একটা র্যান্ডম ধরতে পারি, কিংবা চাইলে আমরা যে কোনো, হ্যাঁ, একটা আরবিটারি ভ্যালু ধরতে পারি, কারণ আলটিমেটলি বেজের রেসপেক্টে কিন্তু আবার এটা অ্যাকচুয়াল ভ্যালু তো চলে আসবে, এজন্য টোটালি ইমপ্লিট করে। বাই দ্য ওয়ে,
এবার 5,000 দিলাম, মনে হতে পারে যে স্যার তাহলে তো এটা এমন হতে পারে যে 5,000 এটা কত 97 হয়তো ডাবল হয়ে যাবে কিনা, এরকম না কিছু একটা মনে হতে পারে আপাতত, যেহেতু ডাবল হয়ে গেছে না। চলো আমরা এটা চেক করে দেখি। হ্যাঁ, তাহলে এটা কমন যদি ধরে একই ভাবে আমরা 5,000 এর রেসপেক্টে পার্সেন্টেজ গুলো নিয়ে নিই। হ্যাঁ, প্রথম হচ্ছে 5,000 কোথায় আছে, ট্রান্সফরমার, রাইট? তো ট্রান্সফরমার কত কেভি, 1,000 না, 5,000 ডিভাইড বাই 1,000, আর জেনারেটর হচ্ছে 2500, এর জন্য 2500 দিয়ে ভাগ, আগের মতো সিমিলারলি সেম ওয়ে। হ্যাঁ, তাহলে টোটাল রিঅ্যাক্ট্যান্স কত হবে, 25 আর 20 45%, তাই না? তাহলে ফুল লোড কারেন্ট তো এখন ফুল লোড কারেন্ট বাড়বে নাকি চেঞ্জ হবে, যেহেতু ফুল লোড কারেন্ট এস এর সাথে রিলেটেড না, অ্যাপারেন্ট পাওয়ার এস ইকুয়ালস টু ভিআই, তাহলে এস এখন কত হয়েছে, তাহলে এই না এস এস অ্যাপারেন্ট পাওয়ার 5,000 না, হ্যাঁ ওই আগে তো 2500 ছিল, তাহলে 5,000 ডিভাইড বাই দিস ভ্যালু, তাহলে আলটিমেটলি এখন ফুল লোড কারেন্টটা 43.74 হয়ে গেছে। এখন যদি আমরা শর্ট সার্কিট কারেন্ট বের কত কত আসছে দেখো তো, সেম আসছে, তাহলে কি দাঁড়াচ্ছে, স্যার স্যার ভালো স্যার, আপনি কেমন আছেন? জি স্যার, জি স্যার। দেলোয়ার স্যার ফোন দিয়েছিল, আমাদের কনফারেন্সের চেয়ার, চিনো তো নাকি দেলোয়ার স্যারকে? আমাদের দিন ছিল না স্যার উনি। হ্যাঁ, উনি মানে আমাদের দিন ছিল, কি ছিল না, প্রভিসি ছিল, ভিসির দায়িত্ব প্রভিসি পালন ছিল। করেছেন। হ্যাঁ, অনেক সুখে দিছে। ওই যে কনফারেন্সের ব্যাপারে না না ধরলে আসলে ওই কনফারেন্সে একটা হয়তো কোনো কাজে ক্ষতি হয়ে যেতে পারে, জন্য ধরতে বাধ্য হয়েছি। তবে না ধরলে কিছু করা নেই, যেহেতু আমরা ক্লাস আছে, তাই না? যাই হোক, দুঃখ প্রকাশ করছি তোমাদের কাছে, মাঝে মধ্যে ফোন না ধরাই ভালো, তাই না? ধরে তো বিপদে পড়ে গেছি, পরে বলতে বাধ্য হয়েছি স্যার আমরা তো ক্লাসে আছি। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা যে সিদ্ধান্ত নিতে পারি সেটা হচ্ছে হ্যাঁ সেম টাইম তুমি নতুন একটা জেনারেটর কানেক্ট করলা কিংবা ট্রান্সফরমার চেঞ্জ করে ফেললা, তার কেভি রেটিং চেঞ্জ হয়ে গেল, ইট ডাজন্ট মিন যে শর্ট সার্কিট যে কারেন্টটা এটা চেঞ্জ হয়ে যাবে। আসলে তুমি একটু চিন্তা করো তো, শর্ট সার্কিট কারেন্ট আসলে কি কারেন্ট, ম্যাক্সিমাম একটা কারেন্ট না, হ্যাঁ, যেটা হাইস্ট ফ্লো করতে পারে। তো এটা সর্বোচ্চ যা ফ্লো করতে এটা কিসের চেঞ্জ হবে বলো তো? লোডের উপরে নির্ভর করে না স্যার। হ্যাঁ, লোডের অ্যাপারেন্ট পাওয়ার উপর, হ্যাঁ ইনডাইরেক্টলি বললে হ্যাঁ লোডের উপর, কারণ ওটা তো আবার রিয়েল এবং রিয়েক্টিভ পাওয়ার সময়, তাই না? তার মানে লোডের ধরন বা ইয়ার উপর নির্ভর করছে না, রাইট? আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারলাম। এবার আসলে যে শর্ট সার্কিট কেভিএ, দ্য প্রোডাক্ট অফ নরমাল সিস্টেম ভোল্টেজ এন্ড শর্ট সার্কিট কারেন্ট। আচ্ছা, কেভিএ তো আমরা জানি, আমরা বারবার একই কথাই বলছি যে কেভিএ তো হচ্ছে এস ইকুয়ালস টু ভিআই, তাই না? এটা তো ভোল্ট অ্যাম্পিয়ার, এই ঠিক আছে? এখন পাওয়ারটা এই দেখতে পাচ্ছ তোমরা, লিখছি যে, জি স্যার। তাহলে তাহলে বলতে পারো যে স্যার বুঝলাম তো কেভি, এটা আবার শর্ট সার্কিট কেভি মানে কি বা ভিএ মানে কি? এর অর্থ হচ্ছে যে আমরা নরমাল অ্যাপারেন্ট পাওয়ার সময় জানি ভোল্ট ইনটু কারেন্ট, তাই না? ভোল্টেজ ইনটু কারেন্ট, নরমাল ইয়াসব বলতে। আর যদি তাহলে এটা নরমাল ভিএ আমরা বুঝাচ্ছি, আর এটা যদি এমন হয় কারেন্টটা যদি আমি এই কারেন্টটাকে শর্ট সার্কিট কারেন্টে রিপ্লেস করে দেই, বুঝো নাই? এই শাহরিয়া, এই আগের কারেন্ট ছিল ধরো ফুল লোড কারেন্ট, এখন এটা রিপ্লেস হয়ে গেলে কি দিয়ে, শর্ট সার্কিট, তখন এই যে অ্যাপারেন্ট পাওয়ার সেটাকে বলা হবে শর্ট সার্কিট। কথা বোঝা গেছে? কারণ আমরা এটা স্পষ্ট যে এই ফল্টের বেলায় শর্ট সার্কিট কারেন্ট অনেক বেড়ে যায়, অ্যাটলিস্ট তো ডাবল হয়, তার চেয়েও বেড়ে যেতে পারে, 5 গুণ 10 গুণ হয়ে যেতে পারে। হ্যাঁ, ফল্টের সিনারিওর উপর ধরন করে বা লোডের উপর ধরন করে, মানে সাপ্লাই কত, ভোল্টেজ কত, এর উপর নির্ভর করে আর কি। আবার এটা বলে না যে শর্ট সার্কিট কারেন্ট তো আনচেঞ্জ, এটা না। হ্যাঁ, তোমার সাপ্লাই ভোল্টেজ কত ইত্যাদির উপর ডিপেন্ড করে এটা কি হতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে। আর তাহলে নরমাল কেভি আর শর্ট সার্কিট কেভি এর পার্থক্য হচ্ছে, নরমাল ভি হচ্ছে যে টোটাল ভোল্টেজ এবং কারেন্ট যেটা, সেটা হচ্ছে নরমাল ভোল্টেজ বা কেভিএ। আর শর্ট সার্কিট ভোল্টেজ হচ্ছে যখন এই কারেন্টটা শর্ট সার্কিট কারেন্টটা রিপ্লেস হয়ে যাবে, সেটাকে বলবো শর্ট সার্কিট কেভি। এই তো, কেভি। হ্যাঁ, এখানে অতিরিক্ত আর কিছু নেই। আচ্ছা, এখান থেকে কিছু অঙ্ক আসে, তাই না? শর্ট সার্কিট কারেন্ট, এটা তো বারবার দিচ্ছি কেন এটা? আচ্ছা, শর্ট সার্কিট কেভিএ ফর 3 ফেজ সার্কিটের জন্য যদি হয়, আর কেভিএ যেহেতু চেঞ্জ হয়ে গেছে, তাহলে আইটা আইএসসি মানে শর্ট সার্কিট, ঠিক আছে? হ্যাঁ,
তো ওই অনুসারে আমরা কি পেলাম, শর্ট সার্কিট কেভি ইজ অবটেইনড বাই মাল্টিপ্লাইং দ্য বেস কেভিএ বাই, আচ্ছা তাহলে শর্ট সার্কিট কেভিএটা আমরা কিভাবে পেয়ে যাব, যে বেস কেভি আছে পুরো সিস্টেমে সেটাকে পার্সেন্টেজ রিঅ্যাকট্যান্স দিয়ে গুণ করলে কি পেয়ে যাবে, শর্ট সার্কিট কেভিটা পেয়ে যাবে। দেখছো শেষের প্রমাণটা, যেমন শর্ট সার্কিট কারেন্ট মানে কি, ফুল লোড কারেন্ট 100/x, তাই না? তাহলে শর্ট সার্কিট কেভির সঙ্গে আমরা কি পেয়েছি, শুধু নরমাল কারেন্টের থেকে কোন কারেন্ট যাবে, শর্ট সার্কিট কারেন্ট, তাই না? আর আমরা হিসাব করেছিলাম সিঙ্গেল ফেজের জন্য, আর থ্রি ফেজের জন্য 3 গুণ হয়ে যাবে। আর 1000 দিয়ে ভাগ করেছে ভিএ কে কেভিএ বানানোর জন্য, বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তারপরেরটা কি বলতো, আইএসএস এর মান কোথায় দিচ্ছেন? হ্যাঁ একটু আগে আমরা কি পেয়েছি, শর্ট সার্কিট কারেন্টের মান কত পেয়েছি, I ইনটু 100/x না, এটা বসায় দাও। তাহলে এইটাকে আবার রিয়েল যদি করে পাই, তাহলে এইটা তো আমরা জানি যে নরমাল কেভিএ, তাই না? এই জন্য এটাকে বলে বেস কেভিএ, নরমাল বেস কেভিএ এটা, আর এটা শর্ট সার্কিট। আলটিমেটলি আসলে শর্ট সার্কিট কেভিএ, শর্ট সার্কিট কারেন্ট, শর্ট সার্কিট কেভিএ হচ্ছে পার্সেন্ট রিঅ্যাকট্যান্সের সাথে বেস কেভিএ গুণ করলে আমরা পেয়ে যাব। এই অনেক সময় অঙ্কের ক্ষেত্রে লাগে আর কি। আচ্ছা, রিঅ্যাক্টর কন্ট্রোল অফ শর্ট সার্কিট কারেন্ট, আমরা বারবার একটা কথা বলছি যে শর্ট সার্কিট যখন হয়, তার মানে সিমেট্রিক্যাল ফল্ট হয়, সিমেট্রিক্যাল ফল্ট মানে তো আসলে ইনডাইরেক্টলি বলে শর্ট সার্কিট, তাই না? ওই সময় কিন্তু হিউজ একটা কারেন্ট ফ্লো করে, কোথায়, লাইনের মধ্যে, তাই না? এটা আমাদের মেইন কনসার্ন অ্যাজ ইঞ্জিনিয়ার হিসেবে, তোমার আমার কিন্তু এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে যায় যে কিভাবে এই হিউজ কারেন্টকে আমরা ট্যাকেল দেব, তাই না? তাহলে আমরা বলেছি যে ওহমস ল থেকেও দেখেছি যে কারেন্টকে কমানোর উপায় হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা যদি রিঅ্যাকট্যান্স কিছু রিঅ্যাক্টর টাইবার ইউজ করলে, হ্যাঁ সেটা যদি ইউজ করে থাকি তাহলে আমরা কারেন্টটাকে মিনিমাইজ করে আমাদের ইউজেবল রেঞ্জ বা প্রোটেক্টিভ রেঞ্জের মধ্যে নিয়ে আসতে পারবো, আমাদের ডিভাইসের যে রেঞ্জটা, হ্যাঁ এতে আমাদের প্রতিটি ইকুইপমেন্টের যে বাল্কিনেস বলো বা যে রেঞ্জ বলো সেটা কিন্তু কমে আসবে, এবং অ্যাজ ওয়েল এস এটা আমাদের কস্টিং এর সাথেও রিলেটেড, তাই না? এই জন্য যে ইঞ্জিনিয়াররা দেখা যাচ্ছে তারা সাবস্টেশন বলো বা অন্যান্য জায়গায় তারা কিন্তু বিভিন্ন জায়গায় রিয়েক্টর বসিয়ে থাকে। কি রিয়েক্টর আমি গত ক্লাসও বলেছি, আসলে কিছুই না, ক্যাপাসিটর ব্যাংকে যেমন, হ্যাঁ ক্যাপাসিটর ব্যাংকে যেমন অনেকগুলো ক্যাপাসিটর থাকে, রিয়েক্টর যে ব্যাংকটা বা রিয়েক্টরের মধ্যে হ্যাঁ অনেকগুলো আসলে রিয়েক্টেন্স দিয়ে থাকে। দেখো, ইন অর্ডার টু লিমিট দ্য শর্ট সার্কিট কারেন্ট টু এ ভ্যালু হুইচ দ্য সার্কিট ব্রেকার ক্যান হ্যান্ডেল, যে কথাটা বললাম, মানে সার্কিট ব্রেকার যতটুকু পর্যন্ত হ্যান্ডেল করতে পারবে এই ক্যাপাবল লিমিটের মধ্যে এডিশনাল রিঅ্যাকট্যান্স নোন অ্যাজ রিঅ্যাক্টর। তাহলে যে রিঅ্যাকট্যান্সটা আমরা অ্যাড করে দেই কারেন্টটাকে লিমিট করার জন্য, যে লিমিটটাকে সার্কিট ব্রেকার হ্যান্ডেল করতে পারে, যেমন একটা সার্কিট ব্রেকার তার রেঞ্জ হচ্ছে 100 এম্পিয়ার, হ্যাঁ কিন্তু লাইনে ফ্লো করতেছে 1000 এম্পিয়ার বা 1 কিলো এম্পিয়ার, সে তো 1000 এম্পিয়ার ফ্লো করতে পারবে না, সার্কিট ব্রেকার কি হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে, কিংবা সে ব্রেক করলেও তখনও কারেন্ট ফ্লো করতে পারবে। এটা তোমরা প্রোটেকশনে গিয়ে পড়বা যে ব্রেক করার পরেও কিন্তু কারেন্ট ফ্লো করতে পারবে, বুঝছো না? ব্রেক মানে কি সিম্পলি এই যে খেয়াল করতে হবে আমাদের যে সুইচগুলো থাকে দেখছো, এই সুইচগুলো কিন্তু এরকম না, আমরা এটাকে এরকম ক্লোজ করে দিই, তাই না? ক্লোজ করলেই আমাদের ফ্যান চলে, এটা কিন্তু ওপেন থাকে, দেখছো দুই মাথা কিন্তু ওপেন, আর এখানে একটা আমরা টিপ দিয়ে যে লাগাই, এটা কোনটা লাগাই, এই পার্টটাকে এটার সাথে লাগাই দিই, লাগাই দিয়ে কি হয়ে যায়, ক্লোজ হয়ে যায় না? হ্যাঁ ক্লোজ হলে কিন্তু আমরা এদিকে কারেন্টটা পাই। আর যখন উল্টা দিকে দেই, ফ্যান সুইচ উল্টা দিকে অফ করে দাও, তখন উল্টা দিকে দেই, তাই না? তখন আবার কি হয়ে যায়, আগের পজিশনে ওপেন হয়ে যায় না? আর ওপেনটা কোথায় থাকে, সুইচের ভিতরে থাকে আর কি। আর এখানে পার্টটা শুধু উঠানামা করে শর্ট ওপেন ক্লোজ করে দেয়, তাই না? আচ্ছা, এবার আসা যাক যে ব্রেক করার পর এই সুইচটা কিভাবে কন্ডাক্ট করতে পারে, সেটা কিভাবে সম্ভব। আচ্ছা, এটা দেখো, যদি লো ভোল্টেজ আমাদের 220 ভোল্টেজ হয়, আসলে এখানে হ্যাঁ কোনো সমস্যা হয় না, হ্যাঁ এটা ওপেন হওয়া মানে ওপেন। কিন্তু যদি হাই ভোল্টেজ লাইন হয়ে থাকে কিংবা হাই কারেন্ট ফ্লো করছে, এরকম যদি কোনো একটা লাইন লোড হয়ে থাকে, চিন্তা করে সার্কিট ব্রেকার গুলো কিলো এম্পিয়ারে আছে, হ্যাঁ 10 কিলো 100 কিলো এম্পিয়ার কারেন্ট ফ্লো করে, তো এইটাকে তুমি ব্রেক করার পরও দেখা যায় ওপেন হওয়ার পরও সে কারেন্ট ফ্লো করতে পারে, কারণ এখানকার এয়ার গুলোকে সে আয়নাইজ করে দিতে পারে, তাই না? আর্কিং হবে স্যার ওই সময়, হ্যাঁ আর্কিং, তখন অ্যাকচুয়ালিও ওপেন হলো, ভার্চুয়ালি কিন্তু তখন একটা পাথ ক্রিয়েট হয়ে থাকে। এজন্য লাইনে কিন্তু এটা খুবই বিপজ্জনক যে মেইন লাইন অফ করার পরও এমন সার্কিট ব্রেকার ইউজ করতে হয়, ইভেন এটাকে কি বলে ভ্যাকুয়াম সার্কিট বা সার্কিট ব্রেকার বা
সালফার হেক্সাফ্লুরাইড সার্কিট ব্রেকার, ইভেন এয়ার গ্লাস সার্কিট ব্রেকার আছে যেখানে এয়ার গ্লাস সিক্স সার্কিট ব্রেকার তো বেশি ইউজ হয়। হ্যাঁ, সালফার হেক্সাফ্লুরাইড যেটা SF6 যেটা, এটা বেশি ইউজ, এটা তোমরা পরে ডিটেইলসে পড়বা। এখানে আবার এয়ার সার্কিট ব্রেকার আছে বা এয়ার ব্লো, মানে বাতাস দিলে ওই আয়ন পার্টিকেলগুলো চলে যাবে আর এটাকে রিস্ট্রাইক করতে পারবে না। তো আসলে এটা খুবই বিপজ্জনক। হাই কারেন্ট যেসব লাইনগুলোতে আছে যে সেখানে কিন্তু আসলেই আবারও রিস্ট্রাইক হতে পারে, মানে আবার কন্ডাক্ট হয়ে যেতে পারে, কার্যত ওপেন বাট কন্ডাক্ট। এই জন্য আসলে আমাদের কারেন্টের রেঞ্জটাকে কমায় নিয়ে আসতে হয় যতদূর সম্ভব ব্রেকারের, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম যে আমাদের রেঞ্জ, এর জন্যই মূলত আমরা এই রিয়েক্টর গুলা ইউজ করে থাকি। এটা দুইটা লাভ, একটা হচ্ছে যে আমাদের রেঞ্জটাকে কমায় নিয়ে আসতে পারবে, এটার সাথে কস্টিং এর রিলেটেড, কারণ সার্কিট ব্রেকারকে কম কারেন্ট হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে কি আমাদের প্রোটেকশনের একটা ব্যাপার আছে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম কানেক্টেড উইথ দি সিরিজ উইথ দ্য সিস্টেম। সো এই যে দেখো, এটা যদি আমাদের সার্কিট ব্রেকার হয়ে থাকে, হ্যাঁ, তা এখানে যদি আমাদের রিয়েক্টর গুলা থাকে তাহলে এই রিয়েক্টর কি করবে, কারেন্টটাকে কমায় দিবে, তাহলে তার ইউজেবল যে হ্যান্ডলিং ক্যাপাসিটি সার্কিট ব্রেকার সেটা রেঞ্জে নিয়ে আসতে পারবে, এটাই মূলত। আর রিয়েক্টর কিছু না, এটা হচ্ছে কি রিঅ্যাকট্যান্সের একটা ব্যাংক, তাই না? রিয়েক্টর সিরিজে আমরা কানেক্ট করব সিস্টেম at a suitable coil. A reactor is a coil of number of turns designed to have a large inductance as compared to its ohmic resistance. এখন বলতে স্যার রেজিস্ট্যান্স থাকবে না, অবশ্যই থাকবে। আমরা দেখেছি ওহমিকের তুলনায়, মানে রেজিস্ট্যান্সের তুলনায় রিঅ্যাকট্যান্সটা বেশি হওয়ার কারণে এটাকে আমরা অমিট করে থাকি, এবং এতে যে এররটা হয় সেটা খুব একটা বেশি না। আচ্ছা, the forces on the turn of these reactors under short circuit conditions are considerable, and therefore the winding must be solidly braced. হ্যাঁ, আচ্ছা, it may be added that due to the very small resistance for reactor there is a very little change in the efficiency. ওই যে কথাটা বললাম আর কি, রিঅ্যাক্টর যে রেজিস্ট্যান্স সেটা যদি আমরা কনসিডার নাও করি খুব একটা এফিসিয়েন্সি চেঞ্জ হবে না। আচ্ছা, তাহলে এভাবে মূলত কারেন্টটাকে মিনিমাইজ করার জন্য আমরা বিভিন্ন পয়েন্টে সিরিজে রিঅ্যাক্টরগুলো ইউজ করে থাকি, ঠিক আছে? তাহলে রিঅ্যাক্টরের কাজ হচ্ছে কি আমাদের কারেন্টটাকে কন্ট্রোল করে, অ্যাজ ওয়েল এজ অন্যান্য কাজেও লাগে। আমরা হ্যাঁ স্যার, আমাদের যখন শর্ট সার্কিট হয় তখন স্যার আমরা ওই শর্ট সার্কিট কারেন্টটা কমানোর জন্য স্যার রিঅ্যাক্টরটা ইউজ করি। কিন্তু স্যার আমাদের যখন স্যার শর্ট সার্কিট নর্মাল কন্ডিশন তখন স্যার ওই রিঅ্যাক্টরে একটা কারেন্ট ড্রপ হবে, তখন স্যার ওটা আমার একটু লস হচ্ছে না? আচ্ছা, তুমি খেয়াল করে দেখবা যে ওই ওহমিক রেজিস্ট্যান্সে যে পরিমাণ লস হয়, হ্যাঁ, ইন্ডাক্ট্যান্সে কিন্তু ওই পরিমাণ লস হয় না, হবে না। কারণ হচ্ছে যে এটা শুধু অতটুকু লস হবে যতটুকু তার রেজিস্টিভ ভ্যালুর জন্য হয়ে থাকে। তোমরা ভালো করে জানো ইন্ডাক্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স এরা কিন্তু পাওয়ার ডিসিপেশন করতে পারে না। হ্যাঁ, সে মূলত হয়তো বা তার রিঅ্যাকটিভ কম্পোনেন্টকে কিছুটা চেঞ্জ করে দিবে। না স্যার, এখানে আমার স্যার রিঅ্যাকটিভ পাওয়ার একটা প্রবলেম হচ্ছে, সেটা বলতেছিলাম আর কি স্যার। হ্যাঁ, সেটা তো করবে, সেজন্য আমাদের ফ্যাক্ট ডিভাইস গুলো ইউজ করা হয় আর কি। আরো তো অনেক কাজ আছে, একটা করলে তার ইমপ্যাক্ট বেড়ে যাবে। শুধু তাই না, এখানে হারমোনিক যে কন্টেন্ট গুলো কিন্তু বেড়ে যাবে, এর জন্য কিন্তু বিভিন্ন অ্যানালাইসিস বাড়ি গেলে স্যার ফ্রিকোয়েন্সি বাড়ে যাবে না, তখন তো ইন্ডাক্টেন্সের মান বাড়ে যেতে পারে। হ্যাঁ, এই জন্য কিন্তু দেখবা যে বিভিন্ন ট্র্যাপ ইউজ করা হয়, দেখছো লাল লাল সাবস্টেশন গুলোতে, দেখছো শারিয়া? দেখবা যে ওই ট্রান্সফরমারের উপরে গোল গোল লাল চাকতির মতো। হ্যাঁ, এই ট্র্যাপ গুলো মূলত চাকতির মতো। হ্যাঁ, চাকতির মতো প্রপার কন্ডিশনিং এর জন্য। ট্রান্সফরমার উপরে ইউজ করে স্যার বুশিং, এলটি বুশিং, এসটি বুশিং। না, বুশিং না, আরো আছে। ওরা একটা দেখবা যে এটা সাবস্টেশন গুলোতে পাওয়া যায়, ওরা পাওয়ার দেওয়ার আগে তোমার এই সিস্টেমে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন ফ্রিকোয়েন্সি ট্র্যাপ গুলো থাকে যে আনওয়ান্টেড, কারণ আমাদের 50 হার্জ এর বাইরে ওগুলোকে কি করা হয়, হ্যাঁ, ওগুলোকে রিমুভ করার জন্য বিভিন্ন রকম মেকানিজম অ্যাপ্লাই করা হয়ে থাকে। সো বিভিন্ন ব্যাপার আছে, এত সহজ না পাওয়ার সিস্টেম, আসলে জটিলও বটে। কারণ তুমি এদিকে যখন রিঅ্যাক্টর ইউজ করবে অন্যান্য, সেজন্য কিন্তু ক্যাপাসিটর ব্যাংক গুলোও আছে। সেভাবে বিভিন্ন মিটিগেশন টেকনিক গুলো আসলে এখানে অ্যাপ্লাই করা হয়। অন্যান্য আরো ডিভাইস গুলো কিন্তু আছে, এটা এমন না যে এত সহজ না, আসতো আর আমরা ট্রান্সফরমার দিয়ে স্টেপ আপ করে দিয়ে দিলাম। আর অন্যান্য অনেকগুলো ডিভাইস সেখানে থাকে, অটো রিক্লোজার থেকে শুরু করে বিভিন্ন ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্টমেন্টের জন্য যে 50 হার্টজে সবগুলো অ্যাডজাস্ট করেই মূলত লাইনে সাপ্লাই দেওয়া হয়, ঠিক আছে? তুমি আরো জেনে নিবা, তখন প্রোটেকশনে কিন্তু এগুলো ডিটেইলস আলোচনা করবো, এই জন্য আমি কিন্তু আলাদা আলাদা করে বলছি না। আমাদের মেইন কনসার্ন যতটুকু ততটুকু আমি বলার চেষ্টা করছি, আর আনুষঙ্গিক কিছু লাগলে আমি বলে দিচ্ছি আর কি, বুঝতে পারছো? অনেক কিছু আছে যে আমি ডিটেইলসে বলবো না, কারণ ওটা আলাদা করে আবার পড়ানো হবে, আপনার সময় নষ্ট করতে যাবো না। রিঅ্যাক্টর লিমিট দা, আচ্ছা, এখান থেকে যে সুবিধাগুলো আমরা পাচ্ছি এখান থেকে বুঝে যাবে, এত কথা না বলে কথাগুলো বলে দিলেই হতো। রিঅ্যাক্টর লিমিটস দা ফ্লো
flow of short circuit current, ওই যেটা বললাম আর কি, and thus protect the equipment from overheating as well as from failure due to the destructive mechanical forces. আচ্ছা, মেকানিক্যাল ফোর্স বলতে এই যে ওভার কারেন্ট ফ্লো করলেই কিন্তু একটা স্ট্রেচ ক্রিয়েট হয়, ওভার বার্ডেন ক্রিয়েট হয়, তাই না? এই ফোর্স প্লাস যে আইস করে আর যে হিটিং লস, হ্যাঁ, এই জিনিসগুলো থেকে তুমি ইকুইপমেন্ট গুলোকে প্রোটেক্ট করবে। তুমি শুধু তোমার ইউজার এন্ডে যে হ্যাঁ আমাদের এন্ডে যে আমাদের প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, আমাদের ডিভাইসের প্রোটেকশন ব্যাপারটা তা না, আমরা তো নিজেরাও কিছু ফিউজ ইউজ করি, ওদের এন্ডেও তো অন্যান্য ডিভাইস গুলো আছে, তাই না, যেগুলো প্রোটেক্ট করার কাজে ইউজ হয়। ধরো যে ফ্রিকোয়েন্সি ট্র্যাপ, যেটাকে মিটিগেট করার জন্য ইউজ করা হচ্ছে, হ্যাঁ, এটা ইলেকট্রনিক একটা ইকুইপমেন্ট হবে, এখন ওটাকেও তো আমাদের প্রোটেক্ট করতে হবে। সো এই জিনিসগুলো প্রোটেক্ট করার জন্য মূলত রিঅ্যাক্টরটা ইউজ করা হয়। Travel are localized or isolated at the point where they originate without communicating the disturbing effects to the other parts of the power system. This increases the chance of continuity of the supply. এটা আরেকটা হচ্ছে যে নিচে যদি খেয়াল করো, ধরো এখানে যদি রিঅ্যাক্টর ইউজ করে, এখানে যদি কোনো ফল্ট হয়ে থাকে, হ্যাঁ, সে কিন্তু আলটিমেটলি এদিকে আসতে দিবে না। কথা বুঝতে পেরেছো? এই রিঅ্যাক্টর এই বাসবারটাকে সে প্রোটেক্ট করবে, এটা কিন্তু আরেকটা সুবিধা। ঠিক আছে, তার মানে এটাকে লোকালাইজ করে ফেলবে। যেমন সাপে যদি তোমার পায়ে কামড় দেয়, আমরা অনেক সময় কি করি, কাপড় বাঁধে দিই। এটা এলিয়েনের পা হয়ে গেছে, তাই না, যেখানে ধরো নকটক আছে আর কি। তো এখানে ধরো যদি কোনো কারণে কামড় দিয়ে দেয়, তাহলে এটাকে আমরা কি করে থাকি, বেঁধে দেয় শক্ত করে যাবে, তাহলে এখানে যেন উপরের দিকে না উঠতে পারে। ব্যাপারটা হচ্ছে এটাকে লোকালাইজেশন বলে, লোকালাইজ করে ফেলা, তাই না, পয়জনটাকে। একইভাবে ধরো এটা যদি আমরা ট্রান্সমিশন চিন্তা করি, যেটাকে পায়ের সাথে তুলনা করো না, এখানে যদি কোথাও যদি ফল্ট হয় বা এখানে হয়, এটা কিন্তু এই যে এটা হচ্ছে বাদ দেওয়ার মতো আর কি, এই রিঅ্যাক্টরটা বাদ দেওয়ার মতো কাজ করে, সে ওখানে লোকালাইজ করে ফেলে, যার কারণে আদার পার্টস ইম্প্যাক্টেড হয় না। হ্যাঁ, they can't influence the other parts of the power system. এটাকে এক প্রকার সার্কিট ব্রেকার। রিঅ্যাক্টর না, রিঅ্যাক্টর তো সার্কিট ব্রেকার। এই অ্যারেঞ্জমেন্টের কথা বলতেছো? জি স্যার। না আমি আসতেছি, এখানে তো সার্কিট ব্রেকার গুলো দেখানো হয় নাই। আচ্ছা আমি বলছি, the permit the installation of circuit breakers for lower rating, এটা একটা বড় কথা, যদি এক লাইনের একটা কথা, কারণ হায়ার রেটিং এর সাথে সাথে কস্টটা কিন্তু বেড়ে যাবে। এটা হচ্ছে সার্কিট ব্রেকারের স্যার প্রোটেক্টর, ওয়ান টাইপস অফ প্রোটেক্টর, সোজা কথা। হ্যাঁ, তোমার রেঞ্জটাকে লিমিটেড করে দেবে। এখন প্রশ্ন উঠতে পারে, সবই বুঝলাম, অনেক উপকারিতা আছে, সেটা বুঝলাম, তাহলে লাগাবো কোথায়, এটাকে কানেক্ট করবো কোথায়, এটা কিন্তু প্রশ্ন এসে যায়। সো এর জন্য অনেক সময় পরীক্ষা আমরা কিন্তু বলে থাকি যে বিভিন্ন রকম রিঅ্যাক্টর অবস্থান সহ ডিসকাস করো, হ্যাঁ, অ্যাডভান্টেজ গুলো সহ। যদি ওগুলো অফলাইনের কোশ্চেন থাকতো, এখন অনলাইনে দিলে তো তোমরা মনে হয় দেখে দেখে লিখে দিবা নাকি, আর জটিল প্রশ্ন দিতে হবে। এই আচ্ছা চলো, লোকেশন অফ রিঅ্যাক্টর আমরা তিনটা জায়গার কথা চিন্তা করি। এবারে ইন সিরিজ উইথ, আচ্ছা কিভাবে কানেক্টেড করা হয়, আমরা ইন সিরিজ উইথ দা জেনারেটরের সাথে কানেক্ট করতে পারি। হ্যাঁ, আমরা আগে যে আমরা সিরিজে লাগাবো, তাই না, ফিডার লাইনের সাথে কানেক্ট করতে পারি, বাস বারেও দিতে পারি, তাই না। আচ্ছা ফিডারটা কি বলতো, ফিডার বলতে কি বুঝছো? ট্রান্সমিশন থেকে স্যার লোকালে স্যার, হ্যাঁ কি বলো? স্যার সাপ্লাই। আচ্ছা একটা হচ্ছে ফিডার, হ্যাঁ একটা হচ্ছে সার্ভিস মেইন, আর একটা কি ফিডার সার্ভিস মেইন, আর কি এটাকে লোকাল বলে? হ্যাঁ বলো শাহরিয়ার বলো। কনজিউমার। আচ্ছা কনজিউমার। স্যার আমার ট্রান্সমিশন লাইন থেকে এই চাহিদা অনুযায়ী ডিস্ট্রিবিউশনের যে লাইনটা যায় স্যার, ওইটা হইতেছে মূলত ফিডার। যেখান থেকে স্যার ট্যাপিং করা হয় সেটা হচ্ছে ফিডার। এই যে এই ভুল জায়গায় চলে আসছে আমারও, আমি এই কথা বলার জন্য কিন্তু এখানে বলছি, ফিডার থেকে কোনো ট্যাপিং করা হয় না। ঠিক আছে সার্ভিস মেইন থেকে মনে হয় করা হয়। যে হ্যাঁ সার্ভিস মেইন গুলো হচ্ছে মিটারে যে কানেকশনটা দেয়, এটাই তো সার্ভিস মেইন। জি সার্ভিস ফিডার, হ্যাঁ ফিডারের মেইন উদ্দেশ্য হচ্ছে যে তোমার কারেন্টটাকে সেম রাখা। তুমি ফিডার লাইনটাকে একটা পানির লাইনের সাথে তুলনা করো,
এখন পানির লাইনে যদি তুমি ঘন ঘন কানেকশন দাও, শুরুর দিকে পানির প্রেসার এবং শেষে পানির প্রেসার সেম থাকবে? না স্যার। পানির যে ফ্লো, এই পানিটাকে কারেন্টের সাথে তুলনা করবে। এই জন্য পানির প্রেসার সেম রাখার জন্য ফিডার থেকে কোনো কানেকশন দেওয়া যাবে না, কোনোভাবেই কিন্তু ফিডার থেকে কানেকশন দেয় না। ফিডার মেইন উদ্দেশ্য হচ্ছে হ্যাঁ ট্যাপিং করা হয় না, কারণ মেইন উদ্দেশ্য হচ্ছে সেম কারেন্ট মেইনটেইন করা। আর যেটা সার্ভিস মেইন, সেখানে মেইন টার্গেট হচ্ছে যে ভোল্টেজ সেম রাখা, নট দ্য কারেন্ট। এই জন্য বিভিন্ন অংশ কিন্তু কারেন্ট কিন্তু বিভিন্ন জায়গায় ভাগ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা যাই হোক, তো আমরা মূলত বাস বারের সাথে কানেক্ট করতে পারি সিরিজে জেনারেটর, এই কানেকশনটাই দেখানো। আর জেনারেটরের সাথে যদি কানেকশন করে থাকে, এই যে আমাদের দেখো এই তিনটা জেনারেটর এখানে দেখানো আছে, হ্যাঁ, তাহলে এটা যদি আমরা রিয়েক্টর না কানেক্ট করতাম সিরিজে, তাহলে জাস্ট নরমালি এভাবে কানেক্ট হয়ে যেত, তাই না? সরাসরি কানেক্ট হয়ে যেত। এই কোথায় আসতেছে আসলে? হ্যাঁ, জেনারেটর পর দেখো, হ্যাঁ, তাহলে আমাদের এটা হচ্ছে বাসবার, কমন বাসবার, তাই না? সবগুলো এর সাথে কানেক্টেড লাগানো আছে, সেখান থেকে ফিডার দিয়ে মূলত আমরা কানেক্ট করছি। হ্যাঁ, দেখতে পেয়েছো? তাহলে আমরা বেসিক কানেকশনটা বুঝে গেছি, এটা মাথায় রাখো একটু। আচ্ছা, এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজ কিন্তু আছে, নাই যে তা না। সেটা হচ্ছে যে there is a constant voltage drop and power loss in the reactors even during the normal operation. এখন তুমি যেহেতু এখানে একটা রিয়েক্টর দিয়ে দিচ্ছ, এখানে কিন্তু একটা ড্রপ হবেই, তাই না? এটা যে একদম রেজিস্ট্যান্স নাই যে সে ব্যাপারটা কিন্তু তা না, বুঝছো? আমরা হিসেবও করি না, কিন্তু এখানে স্টিল there is some resistance, possess some resistance and should have some losses, right? এখন এটা তো এমন না যে সার্টেন সময় পরে এটাকে আমরা ডিসকানেক্ট করে দিচ্ছি। যদি এমন মেকানিজম করা যায়, এটা তো সম্ভব না। কখন যে ফল্ট হবে আমরা কি জানি নাকি? তবে কোনো মেকানিজম যদি করা যায় যে ফল্ট কারেন্ট বেড়ে গেলেই সেখানে একটা ম্যাগনেটিক কন্টাক্ট থাকবে, সেটা কি হয়ে যাবে? ক্লোজ হয়ে যাবে, আর একটা বাইপাস ভাবে থাকবে, হ্যাঁ, তাহলে সেটা মূলত কনস্ট্যান্ট। তো এটা যে অ্যারেঞ্জমেন্ট করা দরকার, দেখা যায় অ্যারেঞ্জমেন্ট করতে যে খরচ হবে তার চেয়ে কনস্ট্যান্ট লস হলে যে খরচ হবে তার চেয়ে কম। আমরা ওইদিকে কেন যাবো, তাই না? আচ্ছা, there is a constant voltage drop and power loss in the reactors and even during normal operation. কারণ নর্মাল কারেন্টেও তো একটা ড্রপ হবে, আজ কারেন্ট লস হবে, তাই না? If a bus bar or feeder fault occurs close to the bus bar, the voltage at the bus bar will be reduced at a low value, thereby causing the generator to fall out of this. আচ্ছা, নর্মাল অপারেশন। আচ্ছা, যে কথাটা বলছে, যদি এই বাস বারে কোনো ফল্ট হয়, কোথায়? এখানে যদি একটা ধরো গ্রাউন্ড ফল্ট হলো, লেগে গিয়ে গ্রাউন্ড, তার এখানকার পটেনশিয়াল কত হবে? জিরো হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, কিন্তু আসলে তো জিরো না। এই জিরো পটেনশিয়াল এখানে কি পাঠিয়ে দেবে একটা, যেহেতু এটা কানেক্টেড এর সাথে, ওই ব্রেকার গুলোকে কিন্তু ওই জিরো পটেনশিয়াল একটা ফলস সিগন্যাল পাঠাবে, আর্থ ফল্ট রিলে যদি থাকে, তাই না? জি স্যার। তখন সে তো এত কিছু বুঝবে না যে আমরা এটা কি মানুষ জ্ঞান স্পেক করে আসি, সে কিন্তু এটাকে কি করবে, সিগন্যাল পাঠাতে এটাকে অফ করে দিতে পারে। হ্যাঁ, এটা রেসপেক্টেড ফলস সিগন্যাল হয়ে যাবে যদি এটা ঠিক। হ্যাঁ, না সেটাই বলতেছি, সেক্ষেত্রে যদি কোনো ফল্ট হয় সেখানে কিন্তু একটা মিস ফল্ট সিগন্যাল পেয়ে যাবে। না, এটা যত ছোট আকারে দেখছে বাসবুত আসলে তত ছোট না। এখানে কিন্তু আরো ব্রেকার গুলো আগে পরে কিন্তু থাকে, এই যে এখানে সার্কিট ব্রেকার থাকবে কিন্তু। সো সে কিন্তু এখানকার কোনো ফল্ট যদি এদিকে আসতে দিবে না, কিন্তু সংশ্লিষ্ট জেনারেটর কিন্তু ফল্ট সিগন্যাল পেয়ে যেতে পারে এই জোনের মধ্যে, বুঝো না? হয়তো এটা কিন্তু সিবি সার্কিট ব্রেকার, আগে পরে কিন্তু সার্কিট ব্রেকার আছে, এখানেও কিন্তু আছে। কিন্তু আমার কথা হচ্ছে এখানে, হ্যাঁ, এখানে যদি হয়ে থাকে কাছাকাছি যে জেনারেটর কানেকশন থাকবে সেখানে একটা ফল্ট হয়ে যেতে পারে, তাই না? আমার কথা বোঝা গেছে? এটা ওভারঅল তো প্রোটেক্ট করবে। আচ্ছা, এটা বুঝলাম। এখানে একটা সমস্যা আছে। প্রথম যেটা বললাম যে প্রবলেম এটা, ইফ এ বাস বার অর ফিডার ফল্ট অকার্স ক্লোজ টু দ্য বাস বার। আচ্ছা, এটা তো বললাম ইফ এ ফল্ট অকার্স অন এনি ফিডার, দ্য কন্টিনিউটি অফ দ্য সাপ্লাই টু দ্য আদার লাইক টু বি অ্যাফেক্টেড। হ্যাঁ, এবং সেই সাথে ফিডারের ফল্ট হলে কিন্তু অন্যান্য জায়গা কি হতে পারে, এই ফিডারের অন্য জায়গাও মূলত কি হতে পারে, ফল্ট হবে স্যার। হ্যাঁ, ফল্ট হতে পারে। ফল্ট হলে সবগুলা রিলে হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ফিডারের ক্ষেত্রে সেম রেটিং এ থাকবে, তো আর তখন এখানে একটা হ্যাঁ মানে ফলস সিগন্যাল পেয়ে যেতে পারে, ঠিক আছে? এই জন্য এটা আরেকটা সমস্যা। ডিউ টু দিস ডিসঅ্যাডভান্টেজ and also since modern power station generator have sufficiently
large leakage reactance to protect them against short circuit is not common practice to separate reactor of the generator. আর একটা ফিডারে একটা প্রবলেম হলে সবগুলো কিভাবে ইয়ে হয়ে যাবে সেটা তো আচ্ছা কি বললো আবার বলো। স্যার একটা ফিডারে যদি ফল্ট হয় তাহলে সবগুলোতে কিভাবে এফেক্টেড হবে স্যার? এটা তো এমনি প্যারালালি আছে না স্যার? আচ্ছা এরা বলছে যে বলে নাই যে ইয়া হবে ফল্ট হবে, বলছে যে এফেক্টেড হবে, এফেক্টেড লাইকলি টু বি এফেক্ট হতে পারে, এফেক্ট হওয়ার মতো। ঠিক আছে, এখানে কারণ হচ্ছে যে ফিডার গুলোতে সেম রেটিং। হ্যাঁ আপনি ফিডারটাকে স্যার ট্যাবের সাথে তুলনা করছেন না, আমাদের যদি এক লাইন বন্ধ হয়ে যায় তাহলে তো সমস্যা নেই, অন্য লাইনগুলো তো ঠিক মতো পানি আসবে এরকম। হ্যাঁ এফেক্ট হতে পারে, হতে পারে। ওই লো ভোল্টেজ যে আমরা প্রায় সময় দেখি এরকম কিছু একটা হবে। না তোমরা মনে হয় কথাটা বুঝো না। এফেক্টেড বলা হয়েছে। আচ্ছা আমি ক্লিয়ার করি, ব্যাপারটা ক্লিয়ার করি। ধরো এই ফিডার একটা ফল্ট হলো, এই ফিডার যদি ফল্ট হয় এটা কিন্তু হচ্ছে যে তোমার বাস বার, হ্যাঁ সে কিন্তু প্রতিটা ফিডারের মধ্যে সাপ্লাইয়ের জন্য প্রয়োজনীয় হ্যাঁ যতটুকু কারেন্ট আছে এখানে। তোমরা আমি জানি না ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনে পড়াইছে কিনা, বিভিন্ন রকম কানেকশন আছে, সেন্টার টেপ হ্যাঁ দুই প্রান্তে, হ্যাঁ প্রতিটা নির্দিষ্ট কারেন্ট ফ্লো করে। এখন এটা ইফেক্ট করলে কিন্তু সে তার সংশ্লিষ্ট জেনারেটরের মানে এইটার প্রবলেমটা বলতেছি, এখানে যদি ফল্ট হয় বা এখানে ফল্ট হয় এই জেনারেটর কিন্তু কি হবে এফেক্টেড হবে সরাসরি ওই জোনের জন্য। তাহলে তার ক্যাপাবিলিটি সাপ্লাই দেওয়াটা কমে যাচ্ছে না, এখানে সেও তো ইনজেক্ট করতেছিল বাস বারের মধ্যে, তাই না? এখানে বলছে এফেক্ট হবে। তাহলে এই যে ফিডার গুলাতে যতটুকু সে কারেন্ট সাপ্লাই দিতে পারতো লোকগুলা, সেটা কিন্তু এফেক্ট এখন চেঞ্জ হবে, কিন্তু সিনারিওটা চেঞ্জ হবে। এই জন্য বলছে যে এই ধরনের প্রবলেম হচ্ছে যে দেখা গেছে যে কোনো একটা ফিডারও হলেও সংশ্লিষ্ট জেনারেটর যেহেতু মিসবিহেভ শুরু করে, যখন এটা পুরো ইফেক্টটা কিন্তু অন্যান্য ফিডারের উপর পড়বে। এর অর্থ না যে এগুলো অফ করে দিবে, তারা কিন্তু সাপ্লাই দিবে, কিন্তু তারা যতটুকু লোড ক্যারি করতে পারছিল সেটার মধ্যে ব্যাঘাত ঘটবে। অ্যাজ ফর এক্সাম্পল তো প্রত্যেকটা 100 অ্যাম্পিয়ার করে দিচ্ছে, এবং এটা সোর্স কোনটা জেনারেটর গুলো। এখন কোন একটা ফিডার যদি এখানে হয়ে থাকে, তাহলে এই জি3টা কিন্তু এই যে 300 অ্যাম্পিয়ার যে সাপ্লাই দিচ্ছিল এই বাসবারের মাধ্যমে, এখন কিন্তু একটা কিন্তু আউট হয়ে গেছে। তাহলে আসল ইফেক্ট কিন্তু এখন আছে ইফেক্টিভলি 200 অ্যাম্পিয়ার। তার মানে এখন ডিস্ট্রিবিউশন কিন্তু এই তিনটার মধ্যে যদি সে সাপ্লাই দিতে যায় এখানে কিন্তু মিসম্যাচ হবে, বা আরো যদি থেকে থাকে এটা বলছে যে সে এফেক্ট করবে। তখন দেখা যায় যে সে আসলে কার্যত 100 অ্যাম্পিয়ার না দিয়ে 70 বা 80 অ্যাম্পিয়ারের কাছাকাছি সাপ্লাই দিতে পারছে, সেটাই মূলত বলছে। অফ হয়ে যাবে, হ্যাঁ ব্যাপারটা কিন্তু তা না। ঠিক আছে? জি স্যার, জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ বলো। না এখানে আসলে জিরো আমি বলছি লো ভ্যালুতে যদি কমে যায়, হ্যাঁ লো ভ্যালু ভোল্টেজ। আচ্ছা ইফ দ্য বাস বার অর ফিডার ফল্ট অকার্স, হ্যাঁ ক্লোজ টু দ্য বাস বার, এটা দুটোই হতে পারে। আচ্ছা সেটা যদি বাস বারও হতে পারে কোন একটা ফল্ট, কিংবা ফিডার হতে পারে, ফিডারও তো এই বাস বারের সাথে কোথাও একটা লাগানো আছে, তাহলে কি বলা হচ্ছে occurs close to the bus bar, the voltage at the bus bar will be reduced to low voltage. তাহলে আসলে ফিডার হোক, ধর এখানে হ্যাঁ এখানে ধরো একটা ফল্ট হলো, তাহলে এটা তো আলটিমেটলি বাস বারের সাথে লাগানো আছে, তাই না? তাহলে এখানেও কিন্তু ভোল্টেজটা কমে যাবে, এই অংশের জন্য কমে যেতে পারে বাস বাসের এই অংশ। হ্যাঁ এটা তো এখানকার ডিসঅ্যাডভান্টেজ, এই জন্য বলা হচ্ছে, এই জন্য এটা হ্যাঁ এখানে হলে মানে বাস বারে কমে যাবে মানে এটার ইম্প্যাক্ট এখানে আসবে। হ্যাঁ এই কথাই বলা হচ্ছে তো, ঠিক আছে? অনেকটা কাছাকাছি তো, অনেকটা কাছাকাছি। তার মানে সাপ্লাই কোনো না কোনোভাবে ইনডাইরেক্টলি হ্যাম্পার হবে। কিন্তু বলা হচ্ছে যে আধুনিক আমাদের পাওয়ার সিস্টেমের জেনারেটর যে ইন্টারনাল রিঅ্যাক্ট্যান্স এত বেশি হাই রাখা হয় যে লিকেজ, অবশ্যই লিকেজ কারেন্ট ফ্লো করবে। তোমরা জানো লিকেজ রিঅ্যাক্ট্যান্স আমরা পাচ্ছিলাম কিন্তু বিল্ডিং এর মধ্যে, তাই না? লিকেজটা মানে কি, যে রিঅ্যাক্ট্যান্স কারেন্ট ফ্লো করলে তো একটা ফ্লাক্স ক্রিয়েট হবে। এই জন্য দেখা যায় একটা এই ফ্লাক্সের কারণে আবার একটা চেঞ্জ অফ ফ্লাক্সের জন্য একটা ভোল্টেজ ডেভেলপ হয়ে যায় বিল্ডিং এর মধ্যে, হয়ে সেখানে একটা কারেন্ট ফ্লো ঘটাতে পারে, তাই না? এটা কি ল্যান্ডের সূত্রে যে কারণে উৎপত্তি সেখানকে বাধা দেওয়ার জন্য, এই লিকেজ কারেন্টকে প্রোটেক্ট করার জন্য যথেষ্ট হ্যাঁ এনাফ লিকেজ রিঅ্যাক্ট্যান্স ইন্টারনালি দেয়া থাকে প্রোটেকশন, যার কারণে আসলে মূলত মডার্ন পাওয়ার সিস্টেমের প্রোডাক্ট ইকুইপমেন্টের মধ্যে সে সেলফ ডায়াগনোস করে নিজে কিছু কারেন্ট কি করতে পারে, কমাই ফেলতে পারে। এই জন্য ওই জেনারেটর পরে আলাদা করে রিঅ্যাক্টরের চিন্তাটা এখন আর করা হয় না, কারণ এই প্রবলেমটা আছে কিন্তু। ঠিক আছে?
এই কথা কিন্তু তারা বলে দিয়েছে। এটা হচ্ছে বেসিক বোঝার জন্য বলা আর কি, যে এরকম যদি হয় তাহলে এই প্রবলেম গুলো হতে পারে। তো এর জন্য আসলে বর্তমানে এইভাবে ইউজ করা হয় না। এবার সে যদি ফিডারের ক্ষেত্রে দেয়, যদি এখানে দিলে কি হবে দেখো, এটারও যে অসুবিধা নাই ব্যাপারটা তা না। দেখো দেয়ার ইজ এ কনস্ট্যান্ট পাওয়ার লস, এই কথাটা সেম, হ্যাঁ, যেখানে দাও না কেন একটা হবে, এন্ড ভোল্টেজ ড্রপ ইন দ্য রিঅ্যাক্টর ইভেন ডিউরিং নরমাল অপারেশন, তাই না? আগের মতোই তো কথা, তাই না? হ্যাঁ, সেম থাকে। ইভেন শর্ট সার্কিট অকার্স এট দ্য বাস বার, নো প্রোটেকশন ইজ প্রোভাইডেড টু দ্য জেনারেটর। এখন এখানে যদি হয়, দেখো এখানে কিন্তু কোনো রিঅ্যাক্টর নাই কিন্তু, তাই না? মানে দেখা যাচ্ছে আসলে আনপ্রোটেক্টেড থেকে থাকে। তবে বলে রাখি, এখানে যেভাবে বলছে ব্যাপারটা আসলে তা না। আমাদের জেনারেটর প্রোটেকশনের জন্য সব ধরনের ব্যবস্থাই কিন্তু নেওয়া হয়, তাই না শাহরিয়ার? এটা শুধু এই অংশের জন্য বলতেছে, কিন্তু ব্যাপারটা আসলে তা না। এখানে ইভেন রিভার্স পাওয়ার ফ্লো থাকে রিলে। যদি কোনো কারণে জেনারেটরটা মোটর হিসেবে বিহেভ করে, সে সাথে সাথে জেনারেটরকে আইসোলেট করে দেবে। তবে এখানে however this is the little importance because such faults are rare and modern generator have possible leakage reactors to enable them to withstand short circuit across their terminals। এই কথাটা বললাম যে ব্যাপারটা আসলে তা না। হ্যাঁ, জেনারেটর যেহেতু জেনারেটর হচ্ছে আমাদের প্রাণ, যে পুরো লোডকে কনভে করতেছে, সো এটাকে এভাবে অরক্ষিত রাখা হয় না, এখানে এনাফ ব্যবস্থা নেওয়া হয়। তবে আপাতত যদি এভাবে কানেকশন দেওয়া হয়, যে আমাদের ওল্ড ফ্যাশনে ধরে নেওয়া হয় যে আসলে কি হয়, যে আগে যে সিস্টেমটা ছিল এভাবে আসলে একটা অরক্ষিতই থেকে যায়। If the number of generator is increased, the size of the feeder reactor will have to be increased to keep the short circuit currents within the rating of the feeder circuit breaker। আচ্ছা, এখানে আরেকটা কথা, if the number of the generator is increased, এখন জেনারেটর যদি আরো বাড়তে থাকে, the size of the feeder reactors will have to be increased। কেন? কারণ জেনারেটর বাড়া মানে কি, সে বেশি বেশি সাপ্লাই দিতে পারবে, কারেন্ট রেঞ্জও বেড়ে যাবে। হ্যাঁ, জেনারেটরে আমরা আসলে এমনি তো বাড়াই না, এটার সাথে তো অর্থের কখন বাড়াই, এক্সপানশন করা হয় যখন লোড বেড়ে যায়। তার মানে আলাদা অবশ্যই কি লাগবে, আলাদা ফিডার লাগবে, মানে তার কাজও বেড়ে যাবে। আর ওটা বেড়ে যাওয়ার অর্থ হচ্ছে যে সার্কিট ব্রেকার রেটিংও তোমাকে বাড়াইতে হবে, তাই না? যেহেতু শর্ট সার্কিট কারেন্ট বেড়ে যাবে। তুমি দেখো ফুল লোডের কারেন্টের রেসপেক্টে শর্ট সার্কিট কারেন্টটা বাড়তেছে একটা রেশিও অনুসারে, তাই না? অথবা 50% পড়ে যায়। সো ফুল লোডে তো বেড়ে যাচ্ছে, তোমার লোডে তো বেড়ে যাচ্ছে, লোড বেড়ে যাওয়া মানে কি ফুল লোড কারেন্টও বেড়ে যায়, আর তার মানে শর্ট সার্কিট কারেন্টও বেড়ে যায়। তাহলে আমাদের ইয়ার পরিমাণ বাড়াতে হবে, ওই যে রিঅ্যাক্টরের রেটিংটাও বাড়াতে হবে, যেন আমরা উইদিন লিমিটের মধ্যে রাখি। এছাড়া আমরা কি, আচ্ছা এখানে একবার সেখানে আমরা পড়ি নাই, when the reactors are connected in series with the feeder they are known, আচ্ছা এটা জানলাম, since the most of the short circuit occurs in the feeder a large number of reactors are used for the circuit, two principal advantage are claimed to be, মানে বলা হয়ে থাকে যে দুটো, একটা হচ্ছে if a fault occurs on any feeder the voltage drop in reactor will not affect the bus bar voltage, so that there is a little tendency of the generator to be lost synchronism। আমরা তো জানি যে জেনারেটর গুলো প্যারালাল অপারেশন থাকে, সিনক্রোনাইজ। সো যে দেখা যায় এই আমরা যদি এখানে ফিডার হয়, এই রিঅ্যাক্টরের কারণে এটা মানে ধরো যে এটা একটা দেয়ালের মতো, সে ওইদিকে কি করতে পারে না, ওই যে লোকালাইজ করে ফেলে, এটা বাসবারের ইমপ্যাক্ট আসে না, তাই না? আর বাসবারে যদি না আসে তাহলে আসলে জেনারেটর কি হয় না, এই ইফেক্টটা সরাসরি যায়। এটা বলা হয় আর কি, ক্লেম করা হয় যে এরকম হতে পারে, বাট ডিফারেন্ট সিনারিও মাঝে মধ্যে দেখা যায়, এজন্য বলা হয় যে এরকম হতে পারে, এটা একটা সুবিধা, মানে টেন্ডেন্সি কম। সেকেন্ডলি the fault on the feeder will not affect other feeder and consequently the effects of fault are localized। ওই কথাটা সোজা কথা, অনেকটা জায়গায় যদি হয়, মানে এখানে হোক এখানে হোক, ফলটা যেখানে হোক, সে এই পাশে আসতে দিবে না এই ফল্টের ইমপ্যাক্টটাকে, যার কারণে অন্যান্য যে ফিডার গুলো আছে বা জেনারেটর গুলা মূলত কি হয় না, খুব একটা এফেক্টেড হয় না, মানে তার মানে এটা ওই জায়গায় লোকালাইজড হয়ে যায়। কথা বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা একটা উল্লেখযোগ্য ভালো দিক। সো এটা আসলে চাইলে আমরা ফিডারে, আর আরেকটা সবচেয়ে বড় কথা, আমাদের ম্যাক্সিমাম যা ঘটে ফিডার লাইনেই কিন্তু ঘটে, তাই না? সার্ভিস মনে ফিডার লাইন ইমপ্যাক্টটা, বাসবারে না, কিন্তু বাসবারে কিন্তু খুব একটা ওরকম দেখা যায় না। ম্যাক্সিমাম যত ঝাঁকি ঝামেলা কিন্তু ফিডার লাইনে হয়, কারণ ফিডারের থেকে আমাদের আমজনতাকে কানেকশন দেই তো, আর আমরা যত ফাইল লাইন করি, যেমন আমাদের বাসার সামনে যে লাইনটা, এটাই তো ফিডার আমাদের জন্য, তাই না? আর যে লাইনটা দিয়ে আমার মিটারে দিয়েছে সেটা তো সার্ভিস মেইন। তা আমরা যত আকাশ কুকাশ কোথায় করি, এই শর্ট করে ফেলতেছি, এই বাইপাস করে লাইন নিয়ে আসতেছি, হ্যাঁ, যত কিন্তু অত্যাচার করতেছি ফিডারের উপরে, লসটাও সবচেয়ে বেশি ফিডার লাইনে স্যার। হ্যাঁ, ফিডারের উপরে। এই জন্যই মূলত এটাই সবচেয়ে সুবিধাজনক আমার কাছে মনে হলো। এছাড়া আরেকটা অ্যারেঞ্জমেন্ট আছে, যেমন বাসবার রিয়েক্টর, তাই না? বাসবার রিয়েক্টর এখানে কিন্তু আবার আরেকটা অংশ অবিকৃত থেকে যেতে পারে, খেয়াল করছো?
এই ফিডার হয়ে এই জেনারেটর যে কোনো একটা অংশ। আচ্ছা, এটা হচ্ছে বাসবার দুই রকম হতে পারে, একটা রিং মেইন সিস্টেমে হতে পারে, একটা হচ্ছে টাই বাসবার সিস্টেম হতে পারে। সো এই রিং, হ্যাঁ একটু আগে আমরা দেখলাম না যে রিং মেইনের যে প্রবলেমটা কি হতে পারে, দেখো in this system busbar is divided into section and these section are connected through the reactor as feeder। তার মানে এই যে মাঝখানে গুলোতে, তাই না? Generally one feeder is fed from one generator only. Under normal operating condition, each generator will supply its own section of the load and very little power will be fed by the generator। হ্যাঁ, এই ছেলেরা বলো। জি স্যার। This result in low power loss and voltage drop in the reactors. However, যেহেতু আমরা এই জেনারেটর আমরা ধরে নেই যে এই অংশেই সাপ্লাই দিবে, তাই না? আমাদের ধরে নেওয়া হয় যে কাছের পয়েন্টেই ম্যাক্সিমাম কারেন্টটা ফ্লো করে। দেখবা তোমরা বিভিন্ন 2 পয়েন্টে ফিডিং বা সিঙ্গেল পয়েন্ট ফিডিং এ দেখেছো যে ম্যাক্সিমাম কারেন্ট আসে কাছের যে জেনারেটর থেকে, তাই না? সো এখান থেকে যেটা বলতে, the principal advantage of the system is that if a fault occurs on any feeder, only one generator to which the particular feeder is connected mainly feeds a fault current, while the current fed from other generator is small due to the আচ্ছা, তার মানে যেটা বলছে যে ধরো কোন একটা ফিডার লাইনে যদি ফল্ট হয়, এটা সুবিধা হচ্ছে যেখানে ধরো ফল্ট হলো, তাহলে এই ফল্ট কারেন্টটা তো কোথা থেকে আসতে হবে, এটা তো এমনি জেনারেট হয় না। আমরা বলি যে শর্ট সার্কিটে হাই কারেন্ট ফ্লো করে, আরে ভাই হাই কারেন্ট কেন হয়? অন্যান্য জায়গায় যে কারেন্টটা যাওয়ার কথা ছিল সেটা সহ এখানে ফ্লো করে, যেহেতু বাধা কম। তাহলে এই যে কারেন্টটাকে সাপ্লাই কে দিবে? মূলত এই এফর্ট করে লোকাল জেনারেটরটা, যেখানে অন্যান্য জেনারেটর কিছু সাপ্লাই দিবে বাট নট দ্যাট মাচ সিগনিফিকেন্ট, যেখানে খুব একটা ইম্প্যাক্ট অন্যান্য অংশে পড়ে না, ঠিক আছে? জোনের অন্য অংশে পড়ে না, এটা একটা সুবিধা। হ্যাঁ, যে কোনো লোকাল অংশেই এটার কি থাকে, প্রভাবটা থাকে আর কি, মানে প্রত্যেকটা নিজস্ব প্রসেস করে দিয়েছেন স্যার। আচ্ছা, therefore only that section busbar affected which the feeder is connected, the other section being able to continue normal। So আদার্স মোটামুটি বলা যায়, একদম পুরোপুরি না, কিন্তু দেখা যায় 100 ফ্লো করছে হয়তো 98 97 তে চলে আসবে, কাছাকাছি কিছু একটা কম পেলো, কিন্তু ওই যে ওইটা যেখানে পুরোটাই সাপ্লাই দিচ্ছে লোকাল জেনারেটর, লোডলেস একদম জিরোর কাছাকাছি, ব্যাপারটা ওইরকম হবে না। আচ্ছা, এবার আসলে টাই সিস্টেম যেটা, এটা কিন্তু সরাসরি কানেকশন না, দেখছো? আগেরটা খেয়াল করে দেখো, একটা সরাসরি মাঝখানে ছিল, আর টাই সিস্টেম হচ্ছে যে ওই জেনারেটর থেকে আলাদা একটা প্যারালাল পাথের মতো উপর একটা কানেকশন। এটা একটু উল্লেখযোগ্য সুবিধাটা দেখো, the comparing the ring system with tie system, it is clear that in the tie bar system there are effectively two reactors in series between sections, so that reactors must have approximately half of reactors of those used in comparable ring system। তাহলে দেখা যায় কম্পারেবলি আসলে দুইটা ইউজ হচ্ছে, তাই না? যে প্যারালাল, আচ্ছা প্যারালাল হলে কি হয়, তা হাফ ভাগ করে নিতে পারে, তাই না, রিঅ্যাক্ট্যান্সটা। another advantage of tie bar system is that additional generator may be connected to the system without requiring changing। আবার আরেকটা কথা আছে, যেহেতু আমরা যদি কোনো চেঞ্জ লাগে বা জেনারেটর কানেকশন করা লাগে, অলরেডি কিন্তু একটা কানেকশন করাই আছে, তাই না? শুধু এটা ওপেন করে দিলাম, এটা ওপেন করলে যে ডিসকানেক্ট হয়ে যাবে ব্যাপারটা তা না। হ্যাঁ, সো আমরা কোনো কিছু যদি চেঞ্জ করতে চাই, রিপেয়ার করতে চাই বা অ্যাড করতে চাই, তাহলে মূলত এই সিস্টেমে আমাদের জন্য ডিসকন্টিনিউটি হয় না। However, this system has a disadvantage that it requires additional bus bar, the tie bar। তাহলে এই যে তোমার অতিরিক্ত একটা আলাদা কন্ডাক্টর লাগবে, যেটা খরচও আছে প্লাস কি আছে, ওটার একটা নিজস্ব লস আছে, এই আর কি। কাজেই কোন একটা, হ্যাঁ এটা কিন্তু বড়লোকি ব্যবসা হয়ে যাবে আর কি, খরচটা অনেক বেড়ে যাবে। আমাদের দেশে কিন্তু তুমি খেয়াল করছো, আমাদের কিন্তু ম্যাশ সিস্টেম নাই, ম্যাশ সিস্টেমের কিন্তু খুব এক্সপেন্সিভ। আমরা রেডিয়াল স্যার, হ্যাঁ পুরাই রেডিয়াল, এই জন্য শেষের লাইনে যে থাকে গ্রামের, এর যে অবস্থা লো ভোল্টেজ স্যার, একদম ফ্লিকারিং লো ভোল্টেজ, এই প্রবলেমে তারা ভুগে। কিন্তু আর রিভিউ গুলো মেইনটেইন করে তো চিল্লাফাল্লা করেও দেখা যায় অনেক সময় কাজ হয় না, আর অনেক সময় ওভারলোডেড থাকে, প্রায় সময় দেখা যায় ট্রান্সফরমারে দেখা যাবে যে বলে না ট্রান্সফরমার ব্লাস্ট হয়েছে। এটা হচ্ছে তোমার যদি অতিরিক্ত তার ডিউটি বাড়ায় দাও, হ্যাঁ সে অতিরিক্ত লোড নিচ্ছে, ওভারহিটিং এ থাকবে। কিন্তু যেহেতু 20 ওই যে এটাকে কি বলে অল ডেফিসিয়েন্সি, তাই না, তাকে 24/7 সার্ভিস দিতে হচ্ছে। আর আমাদের যে ইঞ্জিনিয়াররা, এরা কিন্তু তেলের গ্রেডিং পরীক্ষা করে না। সারিয়া তুমি এটা জানো যে নির্দিষ্ট সময় পর পর যে ট্রান্সফরমার তেলগুলো চেক করতে হয়, রুটিন টেস্ট, এটা কিন্তু রুটিন টাইম। আমাদের যেমন কার্বন ডাইঅক্সাইড আছে না, ওই যে দেখবা বিভিন্ন বিল্ডিং এ থাকে ফায়ার আগুন লাগলে যে নিভানোর জন্য, এটাও যেমন চেক করতে হয় প্রতি রুটিন ওয়ার্ক, কিন্তু আমাদের দেশে কেউ করে না, এই একবার কিনে রাখে ফালায় রাখে।
এটা রুটিন ওয়ার্ক। আমি থাইল্যান্ডে দেখেছি, আমি যে ডরমেটরিতে থাকতাম নিচেই ছিল ওই যে ফায়ার এক্সটিংগুইশার। হ্যাঁ, ওখানে একটা লিস্ট ছিল, ওখানে এসে চেক করে করে সিগনেচার দিয়ে যেত, ওকে নাকি অ্যাবনরমাল। একইভাবে কিন্তু ট্রান্সফর্মার আমাদের চেক করতে হয়, কারণ তুমি দেখছো যে উইন্ডিং গুলা যে তেলের মধ্যে চুবানো থাকে। কালো, জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তেল কিন্তু হ্যাঁ তেল কিন্তু ডাইলেকট্রিক ম্যাটেরিয়াল, ইনসুলেটর কিন্তু। না হলে কি তেলের মধ্যে থাকলে সবগুলো উইন্ডিং শর্ট হয়ে যাওয়ার কথা না, না ইনসুলেটর বলে শর্ট হয় না। কিন্তু এটা যখন তেলেরও তো একটা আছে, গুণ আছে, বা তারও তো একটা ক্যাপাবিলিটি আছে। এটা কি হয় দেখো, এই জন্য ট্রান্সফর্মার দেখছো উপরে একটা এরকম চাকতির মতো থাকে যে। আচ্ছা, একটু বেসিক দিয়ে দিই তোমাদের। বড় ট্রান্সফর্মার রিলের সাথে স্যার। হ্যাঁ, এটাকে কি বলে? বুকরস রিলে। হ্যাঁ, বুকলস রিলে। এটা বুকলস রিলে, গ্যাস এক্সটিউটিং রিলে। এটা কেন দেয়? এই যে অয়েল গুলা থাকে, এটা তো কন্টিনিউয়াস গরম হচ্ছে। ওই এটা তেল মানে কি? এই তেল মানে কি? স্যার হাইড্রোক্সিল কার্বন স্যার এটা ইনসুলেটর স্যার। এটার একটা যৌগ না, লম্বা শৃঙ্খল না তেল? জি স্যার, জি স্যার, যৌগ। হ্যাঁ, যৌগ তো এটা যদি কন্টিনিউয়াস হিট হয়, এটা তো রিঅ্যাকশন করতে করতে কার্বন অক্সিজেনের সাথে মিলে কি হয়ে যায় স্যার? কার্বন ডাইঅক্সাইড হতে পারে, এটা তো হবে। আবার হাইড্রোজেন গ্যাসও তো হয়, হতে পারে না? তাহলে এগুলা কিন্তু একটা এই খালি জায়গায় কিন্তু একটা প্রেসার ক্রিয়েট করে, জানো কিনা? এই প্রেসারের ফলে কিন্তু তেল কিন্তু এদিকে চলে আসে। এই বুকল সিল কাজ কি, যখন তেলটাকে আসবে সেটাকে ডিটেক্ট করে দিবে। তার মানে বোঝা যায় এখানে প্রেসার বেড়ে গেছে। এই ক্লোজে প্রেসার বেড়ে যাওয়া মানে কি? অনেক বেশি কার্বন ভেঙে গেছে, কার্বনের পরিমাণ বেড়ে গেছে স্যার। হ্যাঁ, কার্বন বেড়ে গেছে বা অক্সিজেন গ্যাসের পরিমাণ বেড়ে গেছে। তার মানে কি তেল কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, তাড়াতাড়ি চেঞ্জ করে। এভাবে যদি এখানে একটা প্রেসারের ঠেলায়, সে কিন্তু প্রেসার থেকে ভ্যালুটা দেয়। এখানে ধরো একটা অ্যানালগ মিটার বা ডিজিটাল যাই থাকুক, এটা দেখে ইঞ্জিনিয়ার বুঝে আরে তেলের অবস্থা তো ভালো না। হ্যাঁ, শৃঙ্খল গুলো ভাঙা শুরু করছে, কালো হয়ে গেছে কিন্তু অলরেডি। আর কার্বন গুলো নিচে জমতে থাকে, দেখবে কালো হয়ে। কেউ যদি খুলে দেখো, দেখবা যে এখানে অনেক কালো কালো পড়ে আছে। তেল কালো হয় কেন? কার্বন মিক্স হয়ে। তো ওই যে রুটিন ওয়ার্ক বলি না আমাদের, তাদের উচিত, তাদের কাজ কি জানো? এই তেলগুলো নিয়ে পরীক্ষা করা, যেটা ডাইলেকট্রিক স্ট্রেংথ আছে কিনা। যদি না থাকে, তেলটাকে চেঞ্জ করে দেয়। আমাদের কে চেঞ্জ করে? হ্যাঁ, এই জন্য এরকম হইতে হইতে কি হয়ে যায় এক সময়, স্যার কয়েল গুলা হ্যাঁ শর্ট হয়ে যায়, এক সময় আগুন ধরে যায় আর কি। এটা বলে যে ট্রান্সমিটার বাস্ট হয়ে গেছে, আমরা বলি না? জি স্যার। এইটা আর কি। কিছুদিন আগে ঢাকায় তো একটা দুর্ঘটনা ঘটছে, হ্যাঁ, আগুন ছড়াই ছিটা অনেকের গায়ে পড়ছে না? ডিপিডিসি, জি স্যার, 2 জন মারা গেছে ইঞ্জিনিয়ার। কয়জন মারা গেছে? 2 জন স্যার। আল্লাহ 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 খবর। তাহলে দেখো, এই দোষটা আসলে কাকে দিব আমি জানি না। আমাদের রুটিন ওয়ার্ক গুলো আমরা যদি ঠিকভাবে করি, ডাইলেকট্রিক স্ট্রেংথ মাপার জন্য কিন্তু মিটার আছে। আমি ওই যে টিআইসি আমাদের একটা প্রোগ্রাম হওয়ার কথা সবসময়, ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে। তো ওখানে আমি দেখেছি, সেখান থেকে আমি দেখেছি যে কিভাবে তারা ডাইলেকট্রিক স্ট্রেংথ মেজার করে। হ্যাঁ, ট্রান্সফরমার ওয়েলের দেখে যদি তাদের একটা রেঞ্জ আছে, হ্যাঁ, যে কখন এটা স্পার্ক হয়, যদি স্পার্কটাকে এক্সটিংগুইশ করতে পারে, তার মানে এটা ভালো আছে। মানে পরীক্ষার একটা ধরন আছে। হ্যাঁ, তাদের কাজ হচ্ছে, তাহলে ডিপিটিসি তো অবশ্যই এই এক্সপেরিমেন্টের মিটারটা আছে, তাই না? তারা করবে কই তেলটা দিয়ে দেখবে যে ঠিক আছে কিনা নির্দিষ্ট সম্পর্ক। যদি না থাকে, পরে তেল নিয়ে গিয়ে এটা চেঞ্জ করে দিবে। হ্যাঁ, আধা ঘন্টা রিফিল করবে আর কি। এটা রিফিলের মতো অবস্থা, তাই না? এই কাজটা আমরা কেন করি না? না করে দেখো, যার হার আছে সেই বুঝতে পারে। আমাদের মনে হয় আমাদের যারা পিডিবি পিডিবির এটা দায়িত্ব, তারা যেহেতু মোরালিপনা করে এসব কাজে অন্যান্যদের উপর, রুটিন ওয়ার্ক গুলা ঠিকভাবে হয় কিনা। আরে তোমার এটাকে কি বলে, রেজিস্টার বুক চেক করলেই তো হয় যে তোমার আজকে ডিউটি ছিল, কোথায় করেছে। একদিন গেলে কিন্তু সবাই সোজা হয়ে যায়, যারে বস তো আসে, তাই না? আমাদের চেক করতে আসে। একবার গিয়ে যদি 2-1টা ফাইন করে দেয়, সব সোজা হয়ে যাবে। কিন্তু কেউই তো যেতে চায় না। একইভাবে ওই যে দেখো জিটিসিএল এ যে ঘটনা ঘটলো গ্যাসে, একই ইন্সপেকশন করে না তারা লাইনে। এদের মিটার গুলো আছে তো, ডিটেকটিভ মিটার আছে। কে বলে যে লিকেজ খুঁজে পাওয়া যায় না? এগুলো মিটার গুলা অনেক আধুনিক জমান, এগুলো কোনটা বাকি আছে, যে কোনো জায়গায় এটা ডিটেক্ট করতেই পারে। হ্যাঁ, যেমন আন্ডারগ্রাউন্ড কেবলের যদি কোনো ফল থাকে, সেটাও বের করার মিটার কিন্তু আছে, তাই না? কিন্তু এগুলো করবে না। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে এটা মেজার করে করা যায় যে কতটুকু। যাই হোক, দুঃখের কথা কাকে বলবো, হয়তোবা তুমি আমি গেলেও আমরা সেই সিস্টেমে পড়ে যাবো। কিন্তু সেখান থেকে বের হয়ে আসা উচিত। এই যে 2 জন মারা গেল, ওই পরিবারগুলো এখন বুঝতে পারতেছে, তাই না? আচ্ছা, যাই হোক, এখানে স্টেপ বাই এখানে স্টেপ বাই স্টেপ ফল্ট গুলা বলা আছে, যে কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ ড্র দ্য সিঙ্গল লাইন ডায়াগ্রাম। অবশ্যই আমাদের ফল্ট কিন্তু সিঙ্গল ডায়াগ্রাম রাখবে। হ্যাঁ,
একটা বেস কেভিএ লাগবে, যেহেতু আমরা ফল কারেন্ট বের করবো, তাই না? লাগবে কিনা? সিঙ্গেল লাইন ডায়াগ্রাম নেটওয়ার্ক, ড্র দ্য রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম। কারণ সিঙ্গেল লাইন ডায়াগ্রামে, কারণ ফল কারেন্ট বের করার জন্য, সরি, শর্ট সার্কিট কারেন্টের জন্য কি কি লাগবে? একটা লাগবে রিঅ্যাক্ট্যান্স, আর একটা লাগবে বেস কেভিএ, তাই না? সূত্র থেকে কি বলে? এই যে তাহলে আমাদের আই ফুল লোড কারেন্ট লাগবে, আর লাগবে রিঅ্যাক্ট্যান্স। সেটা যদি পেয়ে যাই, অ্যাপার পাওয়ার বসায় দিলে আমরা শর্ট সার্কিট কারেন্টটা পেয়ে যাবো। তো এখানে দেখো অনেকগুলো অঙ্ক আছে, এগুলো এত কঠিন কিছু না। একটু আগে আমরা কিন্তু একটা অঙ্ক এরকম করছি, এই করছি না এটা? জি স্যার। এখানে একটা এরকম অঙ্ক করা আছে, যদি এখানে ফলটা হয় তাহলে কেমন হবে? রিঅ্যাক্ট্যান্স ডায়াগ্রাম অফ সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দেওয়া আছে। এই এটা কি? পিডিএফ গুলো কি দেওয়া হয়েছে স্যার? ক্লাসে হ্যাঁ। তো দেখতেছি না। অবশ্যই আমাদের টাইমার সিস্টেম ইউজ করা হয়, এটা আনডাউটলি এটা ধরে নিতে পারো। সাজা, তোমার কোনো আইডিয়া আছে প্র্যাকটিক্যালি কোনটা ইউজ করা হয়? না স্যার। না, আমারও আসলে সত্যি কথা আমারও আইডিয়া নাই, কারণ তবে আমার কাছে মনে হচ্ছে যে টাইমারটা হ্যাঁ, টাইমারটা তো সবচেয়ে ভালো, কিন্তু এটা কস্টিং এর ব্যাপার তো বেশি স্যার। হ্যাঁ, কস্ট বেশি। আমার কাছে ফিডার রিঅ্যাক্টরটা ইউজ করে, ফিডার লাইনে আমরা মূলত মানে হ্যাঁ, এটা এটা বেটার আর কি, ঠিক আছে, এটা বেটার। তবে তুমি চিন্তা করো না, আমাদের ওই জেনারেটর যদিও তোমার এটা কাছে মনে হচ্ছে, হ্যাঁ, এটা কিন্তু সাবস্টেশনে বা আমাদের অনেক দূরে, কিন্তু তা আমাদের ইউজার এন্ডেই মূলত ফিডার লাইনের অ্যাক্রসেই মূলত ইউজ করতে পারে। এটা আমার কাছে কনভিনিয়েন্ট মনে হচ্ছে আর কি, ফিডার লাইনের রিঅ্যাক্টর, যেটা ফিডার রিঅ্যাক্টর, ঠিক আছে। এখানে আমরা কিছু বসাতে পারি। আবার সাবস্টেশন, ওখানেও সাবস্টেশন ইঞ্জিনিয়াররা তারা তাদের মতো করে এখানে বসাতে পারে। কারণ এটা হ্যাঁ, না, আমাদের সাবস্টেশন গুলাতে কিন্তু তারা নিজেরা এই রিঅ্যাক্টর গুলো বসায় রাখে, সাপ্লাই দেওয়ার আগেই তারা কন্ট্রোল করার জন্য এগুলো বসানো থাকে, ঠিক আছে। আর আরেকটা হচ্ছে ফিডার লাইনে আমাদের এন্ডে, ফিডারটা কিন্তু আমাদের এন্ডে, তাই না? আমাদের এন্ডে আমরা কিন্তু ওরকম দেখি নাই, হ্যাঁ, মেইনলি কন্ট্রোলটা হয় জেনারেটর স্টেশন থেকে, তাই না? বা আমাদের ক্ষেত্রে আমরা বলতে পারি সাবস্টেশন থেকে। জি স্যার। তুমি সাবস্টেশন বলতে পারো, যেহেতু আমরা যে সরাসরি জেনারেটরের সাথে কানেকশন না, ন্যাশনাল গ্রিড থেকে সাবস্টেশন আসে, সাবস্টেশন থেকে আমাদের। সো সাবস্টেশনের এন্ডেই মূলত তারা যত কন্ডিশনিং এর কাজগুলা করে, সেখান থেকে তারা কি বলে ক্যাপাসিটি লিডিং পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা করে থাকে, সেখান থেকে রিঅ্যাক্টর গুলো ব্যবস্থা করে থাকে, অবস্থা বুঝেই তারা মূলত ওখান থেকে কন্ট্রোল করে। আর এই যে লিডিং যে পাওয়ারটা যেটা দিয়ে থাকে, এটা কিন্তু ওই ইয়াকে বলে দেয়, এটাকে কাকে, এই তোমার ইউজারকে কিন্তু বলে দাও, বাল্ক ইউজার যারা তাদেরকে পিএফআই মডিউল ইউজ করতে হয়, ঠিক আছে। তো মূলত মেইন কন্ট্রোলটা হয় সাবস্টেশন থেকে, আই মিন জেনারেল স্টেশন থেকে, ঠিক আছে। জি স্যার। বাকি যে দুইটা তুমি দেখতেছো, এটা আসলে আমার কাছে কনভিনিয়েন্ট মনে হয়, যদি সুবিধাজনক, কারণ ওই এন্ডে আমি দেখি না এই পর্যন্ত কোনো রিপেয়ার করে রিঅ্যাক্টর লাগাই দিতে, ঠিক আছে। হ্যাঁ, প্রথমটা হ্যাঁ, শুধু সাবস্টেশনে যারা থাকে তারা কন্টিনিউয়াস মনিটর করে, আর বাকি মনিটর হয় না। আর এখানে একটা কন্টিনিউয়াস লস গুলো আছে কিন্তু, সো এই কাজগুলো তারা করতে যাবে না, ঠিক আছে। এটা হচ্ছে আমার ধারণা আর কি, কিন্তু আমি আসলে আইডিয়াটা জানি না। তুমি নেটে সার্চ দিয়েও পাবে কিনা সন্দেহ আছে, কারণ যে সার্চ গুলো দিয়ে যে জিনিসগুলো পাবে এগুলো হচ্ছে আইডিয়াল কেস তারা চিন্তা করবে, বা উন্নত দেশ তো টাকার কথা চিন্তা করে না রে ভাই, এবং তারা কিন্তু রুটিন মাফিক কাজ করে, ঠিক আছে। সো তারা কিন্তু বেস্ট মেথডটাই ফলো করে। যেমন উন্নত দেশে ম্যাক্সিমাম হচ্ছে ম্যাচ কানেক্টেড, তাই না? কোন একটা এরিয়াতে মাইক্রো গিটারকে মেশ কানেক্টেড করে, কারণ কন্ট্রোলিং সুবিধা, ঠিক আছে, কন্ট্রোলিং এবং স্টেবিলিটির দিক থেকে খুবই ভালো। আর আমাদের দেশে আসলে অনেক কথা আমরা পুরোনো সিস্টেম ইউজ করি, তো ওই ব্রিটিশ পিরিয়ডে আগের জায়গায় হয়ে গেছি। আমার মনে হয় রিসেন্টলি বোধহয় ফ্যাক্ট ডিভাইস লাগানোর চিন্তা ভাবনা করা হচ্ছে, শারীরিক কিছু জানো কিনা? স্যার এমনি স্যার কাপ্তায় যেগুলা আগে অ্যানালগ ছিল ওগুলা ডিজিটাল করছে স্যার, যতগুলা ইয়া ছিল প্রোটেকশন ডিভাইস আছিল ওগুলো মনিটরিং সব ইয়া করছে, আর কন্ট্রোলিংটাও ডিজিটাল করছে স্যার। ডিজিটাল করে ফেলছে, হ্যাঁ। আর ফ্যাক্স হচ্ছে ফ্লেক্সিবল এসি ট্রান্সমিশন সিস্টেম, ওই যে আমাদের ব্ল্যাক আউট পরে যদি আমরা ফ্যাক্ট ডিভাইস থাকতে, সে অটোমেটিক কিন্তু ডিটেক্ট করে নিজের ডিসিশন নিয়ে করতে পারতো। কারণ আমরা ম্যানুয়ালি কাজ করতে গেলে আসলে ব্রেন ডিসিশন নিতে একটু সময় নেয়, আর ওটা তো ন্যানো সেকেন্ডে কাজ করে। এরপর থেকে মানে মাস্টার প্রজেক্ট যেটা চিন্তা করা হচ্ছে, তোমার আবুর সাথে আলোচনা করে বলবে। স্যার এই ওয়ার্ক স্টেশন কম্পিউটার গুলা স্যার মূলত কন্ট্রোলিং করে, আগে তো স্যার নিজেরা মনিটরিং করতে হইতো। হ্যাঁ,
ওগুলো আর কি। আর ওখানে ফ্যাক্ট ডিভাইস গুলো এখন ওই যে ধরো ভার যদি লেগিং ভার বেড়ে যায়, ডিসিশন নিয়ে বাড়ানো, এখন কিন্তু অটোমেটিক ডিসিশন গুলা নেয়। হ্যাঁ, নির্দিষ্ট পরিমাণ সে ইয়াগুলা তোমার এই রিয়েক্টর বা ক্যাপাসিটর ব্যাগ অটোমেটিক সে অন করতে পারে, কিন্তু দ্রুত লোড ফ্লো করে দ্রুত ডিসিশন দিয়ে দিতে পারে। আগে কিন্তু অনেক সময় ম্যানুয়ালি চিন্তা করতে হতো যে অটোমেটিক জেনারেশন কন্ট্রোল সাইট। হ্যাঁ, এখন এগুলো অটোমেটেড করা হয়েছে আর কি। তো ওদের ভবিষ্যতে আরো কিছু স্মার্ট হয়ে যাবে। হ্যাঁ, আমরা কিন্তু এরপরে রিসেন্টলি আর কোনো ইয়া দেখি নাই, ব্ল্যাক অপের ঘটনা কিন্তু ঘটে নাই। ঠিক আছে, তা আশা করি আরো স্মার্ট হবে আর কি। আচ্ছা, একটা অঙ্ক আছে, এটা আমরা পরে করবো, ঠিক আছে না? না না, নিবো, আমরা আগাইতে পারবো না তো ভাই। আর তোমরা একটু চিন্তা করো, আমরা দুপুর থেকে কি একসাথে নিবে কিনা বরকত পাওয়ার জন্য আর কি। হ্যাঁ, না না, তুমি বুঝো নাই মনে হয়। পরপর 2টা ক্লাস স্যার? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো তো, 1:15 থেকে যে ফাঁকাটা মানে লাঞ্চ টাইমে, ওখানে যদি আমরা একটু পরে শুরু করে একসাথে নেই, ওই কথা বলছে। জি স্যার, ওইটা নেওয়া যাবে স্যার 1:30 থেকে। হ্যাঁ, আমরা 1:30 থেকে নিতে পারি কিনা, তোমরা সাপোর্ট না দিলে আমি কেন নিব বলো? জি স্যার, নেন 1:30 থেকে নিতে পারবেন স্যার। তাহলে আগামী ক্লাস থেকে আমরা এটা 1:30 থেকে একটু আগে পরে ছেড়ে দিব আর কি। তোমাদের 3টা থেকে কোনো ক্লাস আছে? স্যার একটা আছে ইউনিট। আচ্ছা, ইউনিট তো মনে হয় খুব একটা কঠিন না, নাকি খুব কঠিন? জি স্যার, না স্যার ওইটা আপনার শেষ আর কি, আপনার ক্লাস শেষে। ওই সময় গিয়ে একটু রিল্যাক্স মোডে থাকবে আর কি, তাই না? আমার মনে নেওয়া যেতে পারে, তোমরা সাপোর্ট দিতে হবে, আমি আবারও বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার দুঃখ প্রকাশ করছি, আমি বাড়িতে থাকার কারণে আসলে নেটের প্রবলেম ছিল। হ্যাঁ, আমি আপলোড করার চেষ্টা করছি, আপলোড হচ্ছিল না।